সবাই দেখতে পাচ্ছিস তো? দেখতে শুনতে সবাই পাচ্ছিস? হ্যাঁ দিদি পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা স্টার্ট করবো। অনেকদিন বাদে ন্যানোর ক্লাস হলো, মানে হচ্ছে আর কি। তো আমরা আজকে ক্যারেক্টারাইজেশন যে চ্যাপ্টারটা আছে ওটা স্টার্ট করব। শুরু আমাদের আছে হচ্ছে প্রথমে সিলেবাসে যদি দেখি তাহলে শুরুতে আছে হচ্ছে আমাদের কি যেন বলে এক্সআরডি। ঠিক আছে, এক্সআরডি থেকে স্টার্ট করবো। এক্সআরডি পড়াটা ভালো, কারণ হচ্ছে আমাদের যে ক্যারেক্টারাইজেশন পুরো যে পার্টটা আছে তার মধ্যে থেকে এক্সআরডি থেকেই কোয়েশ্চেন বেশি আসে। কোয়েশ্চেন বেশি আসে বলতে নিউমেরিক্যালস আসে। ঠিক আছে, বাকি তোর এসিএম টিএম অপটিক্যাল মাইক্রোস্কোপি এগুলো থেকে শুধুমাত্র হয়তো তোকে দেখবি, তোরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখবি, তোদের হয়তো এসিএম আর টিএম এর মধ্যে কম্পারিজন করতে বললো। ঠিক আছে, বা দুটোর মেথোডোলজি বলতে বললো যে কিভাবে কি মেথডে আমরা করবো বা স্ট্রাকচার কিরকম এরকম বলবে, বা এএফএম এর সেরকম সেম যে কিরকম স্ট্রাকচার বা কিভাবে কাজ করে এসব জিজ্ঞাসা করবে। ঠিক আছে, কিন্তু এক্সআরডি থেকে একটুখানি, যেহেতু এক্সআরডিটা আমরা সলিড স্টেটেও পড়ি, ঠিক আছে, এসিএম টিএমটা একটু বেশি হাই লেভেল। ঠিক আছে, যখন পড়বো তার সাথে সাথে প্র্যাকটিক্যাল হওয়াটা ইম্পর্টেন্ট, বাট এক্সআরডিটা তোরা টু সাম এক্সটেন্ট বুঝতে পারবি ভালো করে, তার কারণ তোরা ক্রিস্টাল স্ট্রাকচার এখন পড়ছিস সবে। তো সেই জন্য তোদের এক্সআরডি থেকে বেশি কোয়েশ্চেন আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারে নিউমেরিক্যালসটা এক্সআরডি থেকেই আসে। ঠিক আছে, ইভেন প্রত্যেকবার এক্সআরডি থেকে একটা কোয়েশ্চেন আসে, তার সাথে এএফএম বা এসিএম বা টিএম এগুলো থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো সেই জন্য ফার্স্টে আমরা স্টার্ট করবো হচ্ছে এক্সআরডি দিয়েই আমাদের ক্যারেক্টারাইজেশনে। তো বেসিক্যালি ক্যারেক্টারাইজেশন যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারটা আছে কি করতে, এটা হচ্ছে যে ন্যানোমেটেরিয়ালস বানানোর পরে, ঠিক আছে, আমরা যদি ন্যানোমেটেরিয়ালের সাইজ, ঠিক আছে, মানে পার্টিকেলগুলোর সাইজ কিরকম হয়েছে, বা যদি কোনো থিন ফিল্ম বানাই সেই থিন ফিল্মের থিকনেস কতটা হয়েছে, ঠিক আছে, বা তার মধ্যে অ্যাটমস গুলো কি একটা পার্টিকুলার মানে আমি যে ন্যানোমেটেরিয়ালটা বানালাম সেটা কি ক্রিস্টালাইন হয়েছে, মানে ন্যানো ক্রিস্টালাইন হলো না পলিক্রিস্টালাইন হলো, কি ধরনের স্ট্রাকচার ওর হয়েছে সেগুলো বোঝার জন্য আর ক্যারেক্টারাইজেশন করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তার মধ্যে দুটো টেকনিক মেইন হচ্ছে আমাদের, একটা যেটা এক্সআরডি, ঠিক আছে, এক্সআরডি থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা কিরকম, ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম হয়েছে। ঠিক আছে, সেটা আমরা এক্সআরডি থেকে জানতে পারবো। আর অপটিক্যাল মাইক্রোস্কোপি মানে ওএম, এসিএম, টিএম, এইগুলো থেকে আমরা কি জানতে পারবো, এগুলো থেকে আমরা জানতে পারবো যে ওদের ওরিয়েন্টেশনটা কিরকম রয়েছে। ঠিক আছে, একজন আরেকজনের সাথে কিভাবে জুড়ে আছে। ঠিক আছে, বা আমাদের সারফেস মরফোলজিটা কেমন হয়েছে, মানে সারফেসটা দেখতে কেমন হয়েছে, সারফেসটা স্মুথ হয়েছে না কিরকম হয়েছে, ওটা নামা কতটা রয়েছে। ঠিক আছে, এইগুলো আমরা ওএম, এসিএম, টিএম এগুলো থেকে জানতে পারবো। ঠিক আছে, তো বেসিক্যালি যেরকম এক্সআরডি যেটা কাজটা তোর বাল্ক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও করে, যে ক্রিস্টাল প্লেন বা ক্রিস্টাল স্ট্রাকচার, যে আমাদের মিলার ইন্ডিসেস, ঠিক আছে, বা প্লেন কি প্লেন রয়েছে, বা ওটা না মনোক্রিস্টালাইন হয়েছে না পলিক্রিস্টালাইন হয়েছে, এগুলো বোঝার জন্য যেরকম এক্সআরডি ইউজ করে আমরা এখানেও সেরকমই এক্সআরডি ইউজ করব। নাও এক্সআরডি যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি একটুখানি শুরু থেকে শুরু করা যায় তাহলে বেসিক্যালি এক্স রে ডিফ্র্যাকশন যেটা আছে সেটা কিভাবে স্টার্ট হয়েছিল, সেটা হয়েছে যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলো, মানে ক্রিস্টাল আগে মানে মানুষ দেখতে শুরু করলো, দেখতে স্টার্ট করলো যে কিছু কিছু এমন এলিমেন্ট রয়েছে যাদের তোর স্ট্রাকচারটা খুবই অর্ডার্ড। ঠিক আছে, মানে ধর নর্মালি আমরা যেগুলোকে ক্রিস্টাল বলে থাকি, ঠিক আছে, সেরকম হচ্ছে যেরকম তোর তুই যদি কি যেন বলে আইস কিউব, ঠিক আছে, তারপরে তোর চিনি, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যেগুলো প্রপার ক্রিস্টাল হয়, বা ইভেন যেগুলোকে আমরা মানে পাথর যেগুলো, ঠিক আছে, সেইগুলোর যে একটা সুন্দর ওর যে একটা মানে যে প্লেনটা আছে সেই প্লেনটা যে চকচক করে, বা ওর যে একটা পার্টিকুলার শেপ রয়েছে, ঠিক আছে, কর্নার গুলো এজ গুলো বেশ ধারালো, ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো দেখে মানুষ ভাবতে শুরু করলো যে কেন 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 কিছু কিছু এলিমেন্টের এই ধরনের অর্ডার্ড স্ট্রাকচার রয়েছে আর কিছু কিছু এলিমেন্টের অর্ডার স্ট্রাকচার নেই। ইভেন তোর এগুলো ছাড়াও এমন অনেক মেটেরিয়াল আছে যারা ক্রিস্টালাইন, যাদেরকে দেখে বোঝা যায় না, যেরকম কপার, ঠিক আছে, কপার ক্রিস্টালাইন, কিন্তু কপার দেখে বোঝা যায় না যে ওটা ক্রিস্টালাইন। ঠিক আছে, তো বেসিক্যালি এইখান থেকে মানুষ প্রথমে ভাবতে শুরু করলে যে কি এমন ঘটনা ঘটছে যে কারণে তোর এরকম আমরা এরকম একটা অর্ডার্ড ওরিয়েন্টেশন মেটেরিয়ালের ভেতরে দেখতে পাচ্ছি। তো ফার্স্ট আমাদের যেরকম হুক আছে, যে আমাদের মাইক্রোস্কোপ তৈরি করেছিল রবার্ট হুক, ঠিক আছে, রবার্ট হুক হোক বা কেপলার হোক, এরা ধারণা করেছিল যে এই ধরনের যেই ধরনের পার্টিকুলার কিছু ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে, যেখানে আমরা একটা অবজেক্টকে বাইরে থেকে দেখতে পাচ্ছি, যে সেই অবজেক্টটা আমরা অবজেক্টকে দেখতে পাচ্ছি যে সেই অবজেক্টের একটা পার্টিকুলার শেপ অ্যান্ড সাইজ আছে। ঠিক আছে, তো সেখান থেকে ওরা বললো যে এই ধরনের আউটার শেপের জন্য নিশ্চয়ই এর ভেতরে
যে স্মলেস্ট এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলো একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে বা অর্ডারে সাজানো রয়েছে, পার্টিকুলার ওরিয়েন্টেশনে বা অর্ডারে এর স্মলেস্ট পার্টিকেল গুলো সাজানো রয়েছে বলেই আমরা বাইরে থেকে এর একটা পার্টিকুলার এরকম শেপ এন্ড সাইজ সুন্দর এরকম ক্রিস্টালাইন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তখনকার দিনে অ্যাটম এই ধরনের মানে অ্যাটম বা এই জিনিসগুলো অতটা ফ্যাশনেবল ওয়ার্ড ছিল না। ঠিক আছে, মানে অ্যাটম ট্যাটম অত সেভাবে ডিসকভারি হয়নি, হয়েছে বাট সেই লেভেলে সবাই মানে ওগুলো কি তখন হাইপোথিসিস বা এই ধরনের ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে ওরা ভেবেছিল, কোপারনিকাস বা রবার্ট হুকেরা ভেবেছিল যে নিশ্চয়ই ভেতরে কিছু কিছু একটা ছোট ছোট এলিমেন্টের আমার অর্ডার্ড ওরিয়েন্টেশনের জন্যই আমি বাইরে থেকে এরকম ভালো একটা শেপ এন্ড সাইজ দেখতে পাচ্ছি, যাতে ক্রিস্টাল স্ট্রাকচার যেগুলো রয়েছে মানে প্রপার যে ক্রিস্টালগুলো আমরা ন্যাচারালি পেয়ে থাকি সেই ধরনের ক্রিস্টালের ভেতরে নিশ্চয়ই আছে। তারপরে আমাদের আসি হচ্ছে নেক্সট আমাদের রন্টজেন। ঠিক আছে, উনি এক্স রে আবিষ্কার করেন। ঠিক আছে, এবার এক্স রে একটা পার্টিকুলার রে ডিসকভারি হয়। ঠিক আছে, এবার সেই রেটার কি ক্যারেক্টারিস্টিক্স সেটা জানা ছিল না বলেই ওর নাম এক্স রে দেওয়া হয়েছিল, এক্স দেওয়া হয়েছিল, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এবার এই যে পার্টিকুলার এক্স রেটা রয়েছে, ঠিক আছে, এই এক্স রেটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম? কেউ কেউ বলছে এই এক্স রেটা ওয়েভ, কেউ কেউ বলছে এটা লংগিটিউডিনাল ওয়েভ, কেউ কেউ বলছে এটা ট্রান্সভার্স ওয়েভ, কেউ জানে না যে এক্স রেটা ঠিক কিরকম। ঠিক আছে, তো তখন লাউই বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। ঠিক আছে, উনি কি বললেন, উনি দুটো জিনিস ধরে নিলেন। ঠিক আছে, কি কি জিনিস ধরলেন? উনি ধরলেন যে যদি ইফ এক্স-রে ইজ আ ওয়েভ, যদি এক্স-রে ওয়েভ হয় and if crystals are periodic arrangement of atoms, যদি এই দুটো if ঠিক হয় then crystals should act as a 3D diffraction grating for X-rays. এটা লাউই পস্টুলেট দিল। ঠিক আছে, তো লাউই কি পস্টুলেট দিল? উনি বললেন যে উনি দুটো জিনিস ধরে নিলেন। কি কি ধরলেন? তখনকার দিনে এক্স-রে কি, এক্স-রে পার্টিকুলার ওয়েভ না এক্স-রে কি ধরনের, এক্স-রে ক্যারেক্টারিস্টিক্স কি সেটাও জানা ছিল না, আর কেন আমি ক্রিস্টালের একটা পার্টিকুলার শেপ এন্ড সাইজ পাচ্ছি সেটাও জানা ছিল না। তো দুটোই উনি একবারে ধরলেন। উনি কি ধরলেন? উনি ধরলেন যে যদি এক্স-রে ওয়েভ হয়, ঠিক আছে, ততদিনে তো আমাদের ডিফ্র্যাকশন ইয়ে হয়ে গেছে, মানে আমরা অলরেডি ডিফ্র্যাকশন মানে লাইট যে ফোটন দিয়ে তৈরি এগুলো অলরেডি ডিসকভার হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এক্স-রে যদি ওয়েভ হয়, ঠিক আছে, আর ক্রিস্টাল যদি পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম হয়, তাহলে আমার এই ক্রিস্টালটা একটা 3D ডিফ্র্যাকশন গ্রেটিং এর মতো কাজ করবে। নর্মালি গ্রেটিং আমরা করেছি, আমরা যখন ওয়েভ অপটিক্স পড়েছি তখন আমরা গ্রেটিং পড়েছি। গ্রেটিং কি? গ্রেটিং হচ্ছে আমাদের এরকম পার্টিকুলার কিছু ওপেক্স আর ট্রান্সমিসিভ, কিছু একটা জায়গা ওপেক থাকে একটা জায়গা ট্রান্সমিসিভ হয়, এরকম দিয়ে আমরা এরকম 2D গ্রেটিং তৈরি করি, আর এই 2D গ্রেটিং এর ভেতর দিয়ে আলো ফেললে আমরা একটা 2D ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাই, তাই তো? তাহলে আমাদের অ্যাটম কি? অ্যাটম তো 2D না, মানে আমাদের অ্যাটমের যে স্ট্রাকচার মানে অ্যাটমগুলো যদি এরকম পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে থাকে তাহলে অ্যাটমের যে ওরিয়েন্টেশনটা হবে সেই অ্যাটমের ওরিয়েন্টেশনটা 2D গ্রেটিং না হয় 3D গ্রেটিং হবে, কারণ অ্যাটমের ওরিয়েন্টেশনটা 3D তে রয়েছে, তিনটে ডাইমেনশনে রয়েছে ক্রিস্টালের ভেতরে। তাহলে যদি পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট মানে ক্রিস্টাল যদি পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম দিয়ে তৈরি হয় তাহলে আমার ক্রিস্টালটা একটা 3D গ্রেটিং এর মতো কাজ করবে, আর ক্রিস্টাল যদি 3D গ্রেটিং হয় আর এক্স-রে যদি ওয়েভ হয় তাহলে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাবো। এই পস্টুলেটটা ও বললো। ঠিক আছে, তার মানে যদি ও এক্স-রে দিয়ে, ঠিক আছে, কোন একটা ক্রিস্টাল বসিয়ে ও যদি ডিফ্র্যাকশন প্যাটার্ন পেয়ে যায় তাহলে দুটোই প্রুফ হবে, যে এক্স-রে একটা ওয়েভ সেটাও প্রুফ হবে, আর ক্রিস্টাল যে অ্যাটমের পিরিয়ডিক ওরিয়েন্টেশন দিয়ে তৈরি সেটাও প্রুফ হবে, আর যদি ডিফ্র্যাকশন প্যাটার্ন না পায় কোনোটাই প্রুফ হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হলো এবং এক্সপেরিমেন্ট করার পরে দেখা গেল যে সত্যি সত্যি আমার ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখা যাচ্ছে। ডিফ্র্যাকশন প্যাটার্ন কিরকম দেখতে হয়েছিল? দেখতে হয়েছিল হচ্ছে যে তুই যদি এরকম ভাবে দেখিস, তুই এরকম একটা মাঝখানে একটা জায়গায় তোর ডার্ক ফিল্ড এরকম দেখা গেছিল। ঠিক আছে, তো বেসিক্যালি ডার্কটা কেন হয়েছে তার কারণ হচ্ছে আমি একটা স্যাম্পল রেখেছিলাম, ঠিক আছে, যে স্যাম্পলটা কোনো একটা ক্রিস্টালের হবে, দিয়ে আমি এক্স-রে ফেলেছি। ঠিক আছে, এবার যদি আমার ডিফ্র্যাকশন না হয়, তার যদি শুধু ট্রান্সমিশন হয়, তাহলে আমি শুধুমাত্র এইখানে একটা প্যাটার্ন পাবো। ঠিক আছে, এখান থেকে আলো যদি স্ক্যাটার করে তাহলেই আমি অন্যান্য প্যাটার্নগুলো পাবো। ঠিক আছে, তো বেসিক্যালি দেখা গেল যে অন্যান্য প্যাটার্ন দেখা গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখা গেল। তো সেই ক্ষেত্রে দুটোই প্রুফ হলো যে এক্স-রে হলো একটা ওয়েভ আর ক্রিস্টাল হলো একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অফ অ্যাটম, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। বাট এটা আবিষ্কার হওয়ার পরে
প্রত্যেকটা ক্রিস্টালের স্ট্রাকচার যখন লাউই মানে অ্যানালিসিস করতে বসলো, তখন কি হলো যে কিছু কিছু ক্রিস্টাল স্ট্রাকচার ওনার অ্যানালিসিসে ভুল বেরোলো, ঠিক আছে। তো উনি এটা তো ডিসকভার করলেন যে ক্রিস্টাল আমার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম দিয়ে তৈরি। এবার সেই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম, ঠিক আছে, এগুলো আমরা অলরেডি জানি, আমরা ক্রিস্টাল স্ট্রাকচার পড়েছি যে কিছু কিছু পিরিয়ডিক আমাদের অ্যাটম গুলো দিয়ে একটা প্রথমে ইউনিট সেল তৈরি হয়, তারপরে ইউনিট সেল গুলো পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে থেকে ক্রিস্টাল তৈরি। আবার কোনো কোনো আমাদের ইয়ে রয়েছে, এফসিসি রয়েছে, বিসিসি রয়েছে, কিউবিক আছে, সিম্পল কিউবিক রয়েছে, এরকম নানান ধরনের আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার হয় বা ইউনিট সেল হয়। এবার এই ক্রিস্টাল স্ট্রাকচার গুলো উনি যখন অ্যানালিসিস করতে বসেছিলেন, তো উনার এটা করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু তারপরেও উনি যখন ক্রিস্টাল স্ট্রাকচার অ্যানালিসিস করতে বসলেন, তখন উনি দেখলেন যে ওনার এই পার্টিকুলার ডিসকভারির পরেও উনি কিছু কিছু ক্রিস্টাল স্ট্রাকচার ভুল বেরোচ্ছে, ঠিক আছে, ঠিকঠাক ক্রিস্টাল স্ট্রাকচার বেরোচ্ছে না। তো সেই ঠিকঠাক ক্রিস্টাল স্ট্রাকচার বের করার জন্য এরপরে আমাদের নেক্সট ল আসে, যেটা আমাদের ফেমাস ব্র্যাগস ল। আগে বল এতদূর বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ দিদি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার ব্র্যাগ কি বললো? ব্র্যাগ বললো যে ক্রিস্টাল যদি আমাদের পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস হয়, তাহলে ধর এরকম পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস রয়েছে, এবারে এর ওপরে যদি আমি লাইট রে ইনসিডেন্ট করি, ঠিক আছে, লাইট রেটা আমি একটা বিম কলিমেটেড লাইট রে ফেলবো, ঠিক আছে, যেখানে আমার লাইট রে গুলো সবাই সবার সাথে প্যারালাল, মানে লাইট রে গুলো একটা পার্টিকুলার ডিরেকশনে এসেই পড়বে, ঠিক আছে। কিন্তু আমরা যখন এক্সআরডি পড়েছি, দেখবি যখন সব বইতেও করা থাকে, তখন দেখবি যে তোর যে ডিফ্র্যাক্টেড বিমটা থাকে, ঠিক আছে, তো এখান থেকে লাইট রে স্ক্যাটার করবে, রাইট। এবার আমার যে ডিফ্র্যাক্টেড বিমটা থাকে, সেই ডিফ্র্যাক্টেড বিমটা শুধুমাত্র একটা ডাইরেকশনে দেওয়া থাকে এরকম ভাবে। বাট এই ডিফ্র্যাক্টেড বিমটা কিন্তু শুধুমাত্র একটা ডাইরেকশনে নয়, এই ইলেকট্রনটা সব দিকেই আমার ডিফ্র্যাকশন করছে, ঠিক আছে, মানে স্ক্যাটারিংটা তো সব দিকেই হবে না। আলো এসে যখন ধাক্কা মারছে একটা ইলেকট্রনকে, ঠিক আছে, একটা ইলেকট্রনকে বা একটা অ্যাটমকে এসে যখন ধাক্কা মারছে, তখন আলো স্ক্যাটার আমার সব দিকেই করবে, ঠিক আছে। এবার এই সব দিকে আলোর যে স্ক্যাটারিংটা হবে, ঠিক আছে, মানে সব দিকে আলো যা গেল, এর মধ্যে কিছু কিছু পার্টিকুলার ডাইরেকশনে কি হবে, ঠিক আছে, কি হবে, আমরা পার্টিকুলার একটা ডাইরেকশন ধরে নিই, ঠিক আছে। এবার এই ডাইরেকশনে আলো যে যাচ্ছে, ঠিক আছে, এই আলো যাওয়ার মানে এই আলোগুলো যে রে গুলো যাচ্ছে, এই রে গুলোর মধ্যে যদি একটা প্রপার ফেজ রিলেশনশিপ থাকে, ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আর যদি প্রপার রিলেশনশিপ না থাকে, বা আমাদের পার্টিকুলার রিলেশনশিপ আছে যে ল্যামডার যদি এন হয়, এন ল্যামডা যদি হয় এখানে এদের ফেজ ডিফারেন্সটা, তাহলে আমাদের কি হয়, আমাদের পাথ ডিফারেন্স, তাহলে আমাদের কি হবে, এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, তাই তো। আর যদি অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হয়, তাহলে আমাদের এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, তাই তো। তাহলে বেসিক্যালি কি ধরা হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন আলো এসে পড়ছে, এখানে কয়েকটা জিনিস মানে কনফিউশনের জায়গা, সেটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে যখন আলো এসে পড়ছে, বইয়ে দেখবি শুধুমাত্র একটা ডাইরেকশনেই দেওয়া থাকে ডিফ্র্যাক্টেড রেটা, ঠিক আছে, কিন্তু ডিফ্র্যাক্টেড রে কিন্তু একটা ডাইরেকশনে নয়, সব ডাইরেকশনে রে ডিফ্র্যাক্ট করছে, মানে স্ক্যাটার করছে, ঠিক আছে। আমরা তার মধ্যে থেকে একটা পার্টিকুলার ডাইরেকশন ধরে নিই, ঠিক আছে। এবার ব্র্যাগ বললো এই পার্টিকুলার ডাইরেকশনটাকে আমরা এমন ভাবেই ধরবো, মানে উনি বললেন যে আমরা পার্টিকুলার যে রে গুলো রয়েছে, এই রে গুলো এমন ডাইরেকশনেই ধরবো যাতে এই যে অ্যাটম গুলো রয়েছে, এই অ্যাটম গুলোকে যদি আমরা একটা মিরর বলে কনসিডার করি, ঠিক আছে, মিরর বলে কনসিডার করার পেছনে কিন্তু কোনো লজিক নেই, ঠিক আছে, এটা জাস্ট একটা ইমাজিনেশন, ঠিক আছে। ইমাজিনেশনটা কি ধরে নিয়েছিলেন উনি, যে আমি অ্যাটমের যে লাইন গুলো রয়েছে, এই অ্যাটমের লাইন গুলোকে একটা মিরর হিসেবে কনসিডার করব, ঠিক আছে। আর মিরর হিসেবে কনসিডার করার পরে আমরা সেই ডাইরেকশনে ডিফ্র্যাক্টেড রে গুলোকেই নেব, ঠিক আছে, যেগুলোকে দেখে মনে হয় যেন ওগুলো রিফ্লেক্ট করছে, ঠিক আছে। তার মানে উনি ব্র্যাগস ল, যেটা প্রপার ব্র্যাগস ল, সেই প্রপার ব্র্যাগস ল কি বলে, বলে যে এক মিনিট, হ্যাঁ, বলে যে ফর এভরি ডিফ্র্যাক্টেড বিম দেয়ার এক্সিস্ট a set of crystal lattice planes such that the diffracted beam appears to be
specularly reflected from the set of planes. তার মানে উনি কি বললেন, ফর এভরি ডিফ্র্যাক্টেড বিম, প্রত্যেক করা ডিফ্র্যাক্টেড বিমের জন্যই আমি কিছু সেট অফ প্লেনস পাবো, যেই সেট অফ প্লেনস গুলো এমনই হবে যেন মনে হবে যে ডিফ্র্যাক্টেড বিম গুলো রয়েছে, ডিফ্র্যাক্টেড বিম গুলোই সেট অফ প্লেন থেকে রিফ্লেক্ট করেছে। দিস ইজ নট রিফ্লেকশন, এটা কিন্তু রিফ্লেকশন নয়, বাট এই ডিফ্র্যাক্টেড বিমের জন্যই সেট অফ প্লেনটাকে খুঁজে বার করলেন উনি, জাস্ট ইমাজিনেশন, ঠিক আছে। উনি ইমাজিন করলেন যে এইগুলো থেকে, মানে উনি পার্টিকুলারলি ডাইরেকশনটাকে এমন ভাবেই চুজ করলেন যাতে এই প্লেন গুলো মিররের মতো লাগে। সিমিলারলি অন্য কোনো ডাইরেকশনের জন্য অন্য কোনো প্লেন পাওয়া যাবে, যেরকম আমরা যদি এই ডাইরেকশনে ডিফ্র্যাক্টেড বিমটাকে ধরি, ধর আমাদের এই ডাইরেকশনে যদি আমরা ডিফ্র্যাক্টেড বিমটাকে ধরি, ঠিক আছে, এই ডাইরেকশনে ডিফ্র্যাক্টেড বিমটাকে ধরি, তাহলে দেখ এই প্লেনগুলো মিররের মতো কাজ করবে, এই প্লেনগুলো, এই প্লেনগুলো, বুঝতে পেরেছিস? মানে প্রত্যেকটা ডাইরেকশনে ডিফ্র্যাক্টেড বিমের জন্য আমি কি পাবো, আমি একটা সেট অফ প্লেন পাবো যারা মনে হবে যে এই সেট অফ প্লেন গুলো থেকে ডিফ্র্যাক্টেড বিম গুলো রিফ্লেক্ট করেছে, ঠিক আছে। তার কারণ ডিফ্র্যাকশনের থেকে যদি আমরা রিফ্লেকশন ধরি, রিফ্লেকশন ধরলে আমাদের কি হবে, আমাদের অ্যানালাইজ করতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তো এটাই হলো বেসিক্যালি ব্র্যাগস ল, ঠিক আছে। এটা ব্র্যাগস ল এর যে প্রপার যে থিওরিটা, ঠিক আছে। এটা ব্র্যাগস ল ইম্পর্টেন্ট, এটা কেন বেশি, রাদার কি আমাদের এন ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা যেটা আমরা প্রুফ করি, ঠিক আছে, বা আমাদের অঙ্ক আসে, এটার থেকে এটা কেন বেশি ইম্পর্টেন্ট, তার কারণ এটা থেকে এটা এসেছে, এটা ডিরাইভ করা যাবে, ঠিক আছে, এই জায়গা থেকে এটা ডিরাইভ করা যাবে। বাট এই যে লটা উনি বললেন, ঠিক আছে, এটা পিওরলি ইমাজিনেশন, ঠিক আছে, ইমাজিনেশন, মানে নতুন কিছু ডিসকভারি কিন্তু এখানে হয়নি, অলরেডি ডিসকভার করে গেছিল লাউইস। উনি খালি আলাদা একটা পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখলেন, দেখে আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার রিজলভ করতে হেল্প করলেন, ঠিক আছে। তো দিস ইজ দ্য ব্র্যাগস ল। এরপরে এখান থেকে এন ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা কিভাবে ডিরাইভ করা হয় সেটা যদি আমরা দেখি, তাহলে ফার্স্টে আমরা দুটো, তাহলে আমরা কি ধরলাম, তাহলে আমরা ধরলাম যে আমাদের ক্রিস্টাল প্লেন রয়েছে, আমি এরকম ধরনের ক্রিস্টাল প্লেনসই ধরে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। বল একদূর বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি। ধরে নিই আমাদের দুটো প্যারালাল ইনসিডেন্ট বেম, তার মধ্যে আমরা এই পার্টিকুলার ডিরেকশনে ডিফ্র্যাকশনটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে, বাকি অন্য ডাইরেকশনে হচ্ছে, বাট দিস ইজ ধরলাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি ব্র্যাগস ল প্রুফ করতে চাই, তাহলে আমরা কি করব, কি করতে হয় ফার্স্টে আমরা এখান থেকে এরকম পারপেন্ডিকুলার লাইনস টানবো, ঠিক আছে। তার কারণ আমরা এখানে ফেজ ডিফারেন্সটা দেখ, মানে পাথ ডিফারেন্স কত আছে এই দুটো রে এর মধ্যে, ঠিক আছে। এই যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে হলো, ঠিক আছে, এই দুটো রিফ্লেক্টেড রে, এই রিফ্লেক্টেড রেটা আর এই রিফ্লেক্টেড রেটা নিজেদের মধ্যে ইন্টারফেয়ার করবে কিনা সেটা ডিপেন্ড করছে এদের পাথ, পার্টিকুলার পাথ রিলেশনটা, পাথ ডিফারেন্সটা কতটা আছে তার উপরে, ঠিক আছে। তো এই রেটা আর এই রেটা, মানে পুরো রেটা, দুটো ইনসিডেন্ট আর অ্যাকচুয়ালি এটা ডিফ্র্যাক্টেড রে, বাট রিফ্লেক্টেডও বলতে পারি আমি কথার মাঝখানে, ঠিক আছে। তো এই ইনসিডেন্ট রে আর এই রিফ্লেক্টেড রে দুটোর মাঝখানে কতটা পাথ ডিফারেন্স আছে সেটা বোঝার জন্য আমরা কি করব, আমরা এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, তাতে কি হবে, এই দুটো লেন্থ সেম আর এই দুটো লেন্থ সেম হলো, তাহলে এক্সট্রা হচ্ছে এটা, তাহলে এই পোর্শনটাই আমার এক্সট্রা পাথ ডিফারেন্স হিসেবে আছে, ঠিক আছে। এই পাথ ডিফারেন্সটা কতটা সেটার উপরে ডিপেন্ড করবে যে এখানে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ঠিক আছে। তাহলে এইখানে পাথ ডিফারেন্সটা যদি আমরা বার করি, তাহলে এই যে মাঝখানে দুটো প্লেনের মাঝখানে যে সেপারেশন সেটাকে আমরা ডি বলতে পারি, দুটো প্লেনের মাঝখানে সেপারেশনকে আমরা ডি বললাম, ঠিক আছে। তাহলে এটা যদি ডি হয় আর এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা থিটা, ঠিক আছে। এটা যদি থিটা হয় তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এইটা আমার পারপেন্ডিকুলার, এইটা আমার হাইপোটেনিউজ, তাহলে এই পারপেন্ডিকুলারটা কত হবে, ডি সাইন থিটা, ঠিক আছে, কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ ইকুয়ালস টু সাইন থিটা, রাইট। আর হাইপোটেনিউজ ইজ ডি, হাইপোটেনিউজ হচ্ছে ডি, তাহলে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু ডি সাইন থিটা। সিমিলারলি এটাও ডি সাইন থিটা, তার মানে এখানে পাথ ডিফারেন্স কতটা আছে, পাথ ডিফারেন্স আছে হচ্ছে 2d sin থিটা, পাথ ডিফারেন্স আছে হচ্ছে 2d sin থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা কি জানি, ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাথ ডিফারেন্স কে হতে হয় হচ্ছে 2d sin থিটা কে হতে হবে হচ্ছে মাল্টিপল অফ ল্যামডা, তাই তো, বা তুই এটাকে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 ও বলতে পারিস, বা জাস্ট, আর কারণ
ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য অড মাল্টিপল অফ λ/2 হয়, সেজন্য এটাকে আমরা ইভেন মাল্টিপল অফ λ/2 বলতে পারি বা শুধু n ল্যামডাও বলতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা এই পার্টিকুলার জায়গায় আমরা ইন্টারফারেন্সও পড়ছি না, তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমাদের লাগবে না এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। এবারে এই পার্টিকুলার ডিরেকশনে প্রত্যেক কটা শুধুমাত্র এই দুটো প্লেন থেকে যে ডিফ্রাকশন হচ্ছে তা তো না, প্রত্যেক কটা প্লেন থেকে ডিফ্রাকশন হচ্ছে। তাহলে প্রত্যেক কটা প্লেন থেকে যে ডিফ্রাকশন হচ্ছে প্রত্যেকটা প্লেনই কি আমার এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে অ্যাডাপ্ট করছে, সেটা বোঝার জন্য আমরা কি করব, আমরা সেম প্লেনে আমরা দেখব অবশ্যই এখান থেকে লাইট রে এরকম ভাবে পড়ছে বলে নিশ্চয়ই এখানে আরেকটাও লাইট রে থাকবে। ঠিক আছে, যেটা সেম প্লেনে পড়বে, সেম প্লেন থেকে ডিফ্রেক্ট করবে, মানে এখানে ধরে নেয় যে এখানে একটা, ঠিক আছে সুবিধার জন্য এখানে অ্যাটমস রয়েছে। ঠিক আছে, তাহলে সেম প্লেনে এই সেম ডাইরেকশনে যে আলোটা যাচ্ছে, ঠিক আছে, তারা কি আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, মানে আমি কি বলছি, আমি এই দুটো রেকে কনসিডার করতে বলেছি, এই রেটা আর এই রেটা সেম ডাইরেকশন আমরা দিলাম, এরা কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যাবে, এরা তো যাচ্ছে, দুটো আলাদা প্লেনের তো যাচ্ছে, বাট সেম প্লেনের কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যাবে, সেটা বোঝার জন্য আমরা কি করব, সেটা বোঝার জন্য আমরা দেখ এই যে দুটো রে আছে, মানে এটাকে যদি আমরা এবি, ব্লুটাকে আমরা এবি বলছি আর পিঙ্কটাকে আমরা এমএন বলছি। ঠিক আছে, যদি হয় তাহলে এই যে দুটো রে রয়েছে এই দুটো রে এর মধ্যে পাথ ডিফারেন্স কতটা, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, মানে এইটুকু হচ্ছে পাথ ডিফারেন্স। তার কারণ কি, এইটা মানে এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম, পাথ ডিফারেন্স কতটা, পাথ ডিফারেন্স হচ্ছে এইটুকু। ঠিক বলেছি, তাহলে এই পাথ ডিফারেন্সটা কতটা, দেখ এই যে মাঝখানের যে ইয়েটা আছে, মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা যদি বিএন হয়, ঠিক আছে, তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, দেখ এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। তার কারণ কেন থিটা, তার কারণ আমি সেম ডাইরেকশন নিলাম। সেম ডাইরেকশন মানে কি, সেম ডাইরেকশন মানে বেসিক্যালি আমরা এখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হয় সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আমরা প্লেনের সাথে ধরি। ঠিক আছে, এটা আরেকটা ডিফারেন্স, রিফ্লেকশন নর্মাল রিফ্লেকশন, নর্মাল রিফ্লেকশনে আমরা এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ধরি, তাই তো, বাট এইখানে কি হচ্ছে, এইখানে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আমরা প্লেনের সাথে ধরি, মানে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দুটো সেম। ঠিক আছে, তো এই দুটো অ্যাঙ্গেল ধরা হয়, তো এই দুটো অ্যাঙ্গেল সেম হয়, তো তার মানে আমার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, আবার এটাও থিটা। তার কারণ কি, তার কারণ আমরা সেম ডিরেকশনে নিয়েছি, প্যারালাল এরা, তাই তো, তাহলে এটাও থিটা, তাহলে এটাও থিটা। তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের এটাও থিটা এটাও থিটা, তাই তো, তাহলে এটাও থিটা এটাও থিটা, মানে এই দুটো সাইড সেম, তার কারণ এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার মানে এই দুটো সাইড সেম। ঠিক আছে, এবার এইখানে পাথ ডিফারেন্স যেটা রয়েছে সেই পাথ ডিফারেন্সে কি হবে, এইটা হবে হচ্ছে, মানে এটা যদি আমার এই পয়েন্টটা বি আর এই পয়েন্টটা এন, তো এটা হবে হচ্ছে আমাদের বিএন কস থিটা। ঠিক আছে, মানে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানিস, আর অন্যটা হবে হচ্ছে মাইনাস বিএন কস থিটা। ঠিক আছে, যে আলটিমেটলি কি হয়ে যাবে, এরা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে পাথ ডিফারেন্স জিরো। পাথ ডিফারেন্স জিরো হওয়াটাও, ঠিক আছে, তার কারণ এন এর ভ্যালু এখানে 0 হতে পারে, এন এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়, তাহলে পাথ ডিফারেন্স জিরো হওয়া মানেও এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই বোঝাচ্ছে। তার মানে সেম প্লেন থেকেও যদি আমরা ডিফ্র্যাক্টেড বিমটা নিই, ঠিক আছে, সেম ডাইরেকশনে নিই, তাহলে এরা দুজন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করছে। তার মানে সেম প্লেনে সেম ডাইরেকশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, ঠিক আছে, আবার আলাদা প্লেনেও আমাদের সেম ডাইরেকশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। তো সিমিলারলি তোরা যদি প্রুফ করতে যাস এরকম ভাবে যতগুলো পরের দিকের প্লেনে যাবি তত তুই সেম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ইয়েটা পাবি। খালি কি হবে, প্রথমটা হয়তো 0 হলো, তারপরেরটা শুধু ল্যামডা হবে, মানে এইটা শুধু ল্যামডা হবে, ঠিক আছে, মানে ফার্স্ট প্লেনের সাথে সেকেন্ড প্লেনেরটা শুধু ল্যামডা হবে, তারপরে ফার্স্ট প্লেনের সাথে থার্ড প্লেনের যেটা হবে সেটা হয়তো আমাদের 3 ল্যামডা হবে বা 2 ল্যামডা হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে, 2 ল্যামডা হবে, তারপরে 3 ল্যামডা হবে। এনটা মানে হচ্ছে সেটা, মানে এনটা এখানে এনটাকে বলা হয় হচ্ছে অর্ডার অফ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। ঠিক আছে, অর্ডার অফ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন, যেটা অ্যাকচুয়ালি কি ফার্স্ট প্লেনের সাথে
ফার্স্ট প্লেনের সাথে যদি সেকেন্ড প্লেনের আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখি তাহলে সেইখানে আমাদের পাথ ডিফারেন্সটা হচ্ছে শুধু ল্যামডা, তাই সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন। ঠিক আছে, আবার ফার্স্ট প্লেনের সাথে যদি আমরা থার্ড প্লেনের দেখি তাহলে আমাদের পাথ ডিফারেন্সটা হয়তো 2 ল্যামডা আসবে। ঠিক আছে, আমি জানি না কত আসবে, ডি এর উপরে ডিপেন্ড করবে, তার কারণ 2d sin থিটা। ঠিক আছে, তো সাম ভ্যালু অফ সাম মাল্টিপল অফ ল্যামডা আসবে। ঠিক আছে, হয়তো 2 ল্যামডা আসলো, তাই জন্য ফার্স্ট প্লেনের সাথে থার্ড প্লেনের যে ইন্টারফারেন্সটা মানে ডিফ্রাক্টেড রে যে ইন্টারফারেন্স হবে সেই মানে ডিফ্রাকশনের আমাদের যে অর্ডারটা সেটা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার হবে। এন এর সিগনিফিকেন্সটা এটা, তো এই জন্য এটাকে অর্ডার অফ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন বলে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি ঠিক আছে। সবার ঠিক আছে তো? দেখে নে, কারো কোয়েশ্চেন থাকলে বল। ওকে, এবারে একটা কনফিউশনের জায়গা বলে দিই, যেটা আমার পড়ার সময় আমার নিজের কনফিউশন হতো। সেটা হচ্ছে কখনো কখনো এই যে n ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা আছে না, এইখানে n এর ভ্যালুটা কখনো কখনো দেয় না। ঠিক আছে, ল্যামডার ভ্যালু দেয় হয়তো, থিটার ভ্যালু দিল, d বার করতে বললো। ঠিক আছে, বা যখন তোরা এক্সপেরিমেন্টও করবি, ঠিক আছে, ধর তোরা এক্সআরডি করছিস ল্যাবে, ঠিক আছে, তখন তোদের এই n এর ভ্যালুটা তোরা কি করবি? ঠিক আছে, তার কারণ যখন কোনো এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা করব, ঠিক আছে, মানে এক্সআরডি যখন আমরা এক্সপেরিমেন্ট করব, তখন উই ক্যান সেট দিস ল্যামডা। ঠিক আছে, উই ক্যান ডিসাইড দিস ডি, মানে আমরা ডিসাইড করবো না, বাট যে ক্রিস্টালটা আমরা মাপবো তার ক্রিস্টাল প্লেনের যে স্পেসিংটা সেটা ফিক্সড। ঠিক আছে, আর উই ক্যান ডিসাইড দ্য থিটা। ঠিক আছে, আমরা যেভাবে যে অ্যাঙ্গেলে আলোটা ফেলবো সেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে, তো সেই অনুযায়ী আমরা থিটাটাকে আমরা ডিসাইড করতে পারি, বা আমরা আলাদা আলাদা থিটা ইউজ করতে পারি। বাট কোন অর্ডার ডিফ্র্যাক্ট হচ্ছে, ঠিক আছে, বা আমরা কোন ডিফ্র্যাকশন অর্ডারটা পাচ্ছি, যে আমরা একটা প্যাটার্ন পাবো, ঠিক আছে, সেই প্যাটার্নে আমরা কোন ডিফ্র্যাকশন অর্ডারটা পাচ্ছি সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তো এখানে একটা কনফিউশনের জায়গা আছে, বা তোরা যখন নানান ধরনের বই পড়বি তখন সেখানে একটা কনফিউশনের জায়গা হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আমার যে প্লেনটা রয়েছে, সেখানে ধর এরম ভাবে ইনসিডেন্ট হচ্ছে, এরম ভাবে ডিফ্র্যাক্টেড হচ্ছে, এরম ভাবে ইনসিডেন্ট হচ্ছে, রিফ্র্যাক্টেড হচ্ছে। তো এই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনের জন্য, ঠিক আছে, আমি ধরে নে, ঠিক আছে, এই প্লেনের যে সেপারেশন, মানে এই প্লেনগুলো, এই প্লেনের মিলার ইন্ডিসেস হচ্ছে 111। ঠিক আছে, মানে আমি সিম্পল কিউবিক ধরছি, সিম্পল কিউবিক ধরে আমি এই প্লেনের মিলার ইন্ডিসেস 11, মানে এই ডাইরেকশনটা, এই পার্টিকুলার ডাইরেকশনটা আমরা 111 ধরছি। ঠিক আছে, তাহলে এইখানে আমার যে সেপারেশনটা আছে এটা আমার এই যে ডিটা যেটা আছে, ডিটাকে আমরা D111 বলবো। ঠিক আছে, তো এখানে যদি ধর তোর n এর ভ্যালু 1 আসে, মানে n এর ভ্যালু যদি আমরা এখানে কিছু না, মানে এটা হচ্ছে দেখ, এই যে n ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা, এটা ব্র্যাগ ল এর একটা ফর্ম। ঠিক আছে, ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এর আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে যে আমি ল্যামডা ইকুয়ালস টু 2d বাই n, এটাকে এই সাইডে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই sin থিটা, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। ঠিক আছে, যখন অঙ্ক করা হয় তখন এই জায়গায় কনফিউশনটা তৈরি হয়। ঠিক আছে, তো ধরে নে যে আমার এই যে পার্টিকুলার ডিরেকশনটা আমরা নিয়েছি ডিফ্র্যাকশনের, সেখানে আমাদের এই দুটো রে এর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা। ঠিক আছে, এবারে আমরা অন্য কোনো ডিরেকশন যদি নিই, ধর এটা আমরা ডিটেক্টরে দেখেছি। ঠিক আছে, এবার আমরা অন্য কোনো ডিরেকশনে যদি নিই, মানে আমরা ধর এই ডিরেকশনে, ধর এরকম ডিরেকশনে আমরা ডিফ্র্যাকশন দেখছি। ঠিক আছে, এরকম ডিরেকশনে ডিফ্র্যাকশন নিচ্ছি মানে তো আমরা অন্য প্লেন ধরছি না, আমরা এই প্লেনটা কনসিডার করছি। বুঝতে পারছিস? এবার এই প্লেনে, এই দুটো প্লেনের মধ্যেও যে পাথ ডিফারেন্স ল্যামডা হবে সেটা তো নাও হতে পারে। ঠিক আছে, এই দুটো প্লেনের মধ্যে হতেই পারে যে ল্যামডা আমার, মানে পাথ ডিফারেন্সটা আমার 2 ল্যামডা হলো, মানে n এর ভ্যালু 2 আসলো। ঠিক আছে, n এর ভ্যালু 2 আসলো, আর d এর ভ্যালু ধর 111ই আসলো। ঠিক আছে, তার কারণ আমরা মানে যদি সিম্পল কিউবিক হয়, ঠিক আছে, তো আমার d এর ভ্যালু 111 আসলো। মানে সেক্ষেত্রে আমরা কি করছি, এই ক্রিস্টাল স্পেসিংটা তো সেম। ঠিক আছে, তো d এর ভ্যালু সেমই আসবে, তো সেটাকে আমরা D111 বলবো। ঠিক আছে, আর এইখানেও আমার, তাহলে আমরা বেসিক্যালি, বাট এই ক্ষেত্রে দেখ, এই যে গ্রিন লাইনগুলো আমি এঁকেছি, গ্রিন লাইনের ক্ষেত্রে থিটাটা কিন্তু আলাদা, এটা θ2। ঠিক আছে, এটা ডিফ্র্যাকশনের অ্যাঙ্গেলটা বা ডিফ্র্যাকশনের ডাইরেকশনটা অন্য, তো এটা θ2।
ঠিক আছে? তো আমরা কি বললাম, যদি এখানে 1 আসে n এর জায়গায়, তাহলে আমরা এটাকে ফার্স্ট অর্ডার বলবো, ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন, ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন ফ্রম D11 প্লেন। ঠিক আছে? এখানে n এর জায়গায় যদি 2 আসে, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন ফ্রম D11 প্লেন। ঠিক আছে? ডি এর ভ্যালুটা সেম কেন আসবে বুঝতে পেরেছিস? তার কারণ স্পেসিংটা সেম। বাট এখানে প্রবলেম হচ্ছে যে যখন আমরা এক্সপেরিমেন্ট করব তখন এই আলাদা আলাদা থিটার জন্য, ঠিক আছে, আমার এবার একটা এরকম তো নয় যে সবসময় স্পেসিংটা সেম আসবে, স্পেসিং আলাদাও আসতে পারে। তাহলে আমাদের আমরা যখন থিটাটা ক্যালকুলেট করবো, মানে θ1 θ2 যখন ক্যালকুলেট করব, আমরা দেখতে পাচ্ছি যে থিটাটা আলাদা, ঠিক আছে, বাট তাও আমরা সেম প্লেন বলছি। তার মানে আমাদের থিটাটাকেও ক্যালকুলেট, মানে থিটার যে ভ্যালুগুলো রয়েছে, সেই থিটার ভ্যালুটা একটা θ1 একটা θ2 এটা নিতে হবে। আবার আমাদের অর্ডারেরও একটা টেবিল নিতে হবে, ঠিক আছে, যে ফার্স্ট অর্ডার হচ্ছে না সেকেন্ড অর্ডার হচ্ছে এটা নিতে হবে। ঠিক আছে? তো এটা না করার জন্য আমাদের সুবিধার জন্য কি করে, যারা এক্সআরডি অ্যানালিসিস করে তারা কি করে, তারা এই 2টাকে n এর জায়গায় না রেখে, মানে তোর যদি আনসার কখনো এরকম আসে, ঠিক আছে, n এর জায়গায় না রেখে কি করে, ওরা ল্যামডা ইকুয়ালস টু 2 d11/2 করে দেয়। ঠিক আছে? আর d11/2 ফর সিম্পল কিউবিক ইজ d22। ঠিক আছে? যদি বুঝতে না পারিস তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে d11 এর ভ্যালু কত হয়, মানে ফর্মুলা কি হয় মনে আছে কারুর? হ্যাঁ 1/√a স্কয়ার 1/√, রাইট, h স্কয়ার বাই h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার, এটা হয় তো। তো এখানে আমার h k l টা 111 আছে, তাই তো? তার মানে এখানে তো 1/√3 আসবে, বা এখানে তোর a, এখানে তুই a বসাতে পারিস, তাই তো? a হয়, এর সেম হয় সিম্পল কিউবিকের হ্যাঁ জন্য হয়। সিম্পল কিউবিকের ক্ষেত্রে সেম হয়। তাহলে এটা এরকম হলো। এবার তুই যদি এখানে d22 দেখিস, d22 যদি বার করিস, ঠিক আছে, d22 তাহলে কি হবে দেখ, এই থাকবে, আর তোর নিচে এখানে কি হয়ে যাবে 4 + 4 + 4, ঠিক আছে। তো এইটাকে আমরা 2√3, তাই তো, এটা 2√3। তার মানে a/√3 টা কি d11, তার মানে d222 টা দেখ d111/2। তার মানে দেখ d111/2 কে আমরা d22 বলতে পারি। এটা বললে আমাদের সুবিধা কি হবে, আমরা এই যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা পেলাম এটাকে আমরা ফার্স্ট অর্ডার অফ d22 বলতে পারবো। মানে এটাকে আমরা ফার্স্ট অর্ডারই বলবো, ওটাকেও আমরা ফার্স্ট অর্ডারই বলবো, বাট জাস্ট প্লেনটাকে আমরা আলাদা ধরলাম। তাহলে এটা আমাদের বেশি সুবিধা হলো, তার কারণ আমরা এখানে প্রপার, তাহলে এই প্লেনটা আলাদা এই প্লেনটা আলাদা এটা বুঝতে পারছি। আলাদা ডিরেকশন যখন পাচ্ছি তখন আমরা প্লেনের ডাইরেকশনটাও যে চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারছি, আর সব কটাকে ফার্স্ট অর্ডারই ধরবো। ঠিক আছে? তো তার মানে আমাদের যখন অঙ্ক করতে দেবে, ঠিক আছে, তার মানে n ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা, এভাবে যখন অ্যানালিসিস করা হয় তখন এভাবে না করে ল্যামডা ইকুয়ালস টু 2d/n sin থিটা করা হয়। তুই ডি এর ভ্যালুটা বার করে যে পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচারটা তোকে দেবে সেখান থেকে তুই এন এর ভ্যালুটা বার করে তুই এটাকে ফার্স্ট অর্ডারই বলবি, ফার্স্ট অর্ডার অফ দ্যাট স্পেস। মানে আমাদের মানে বেসিক্যালি দু ধরনের রেজাল্ট হতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে 2 ল্যামডা ইকুয়ালস টু 2d11 sin থিটা, এটা একটা হতে পারে। আরেকটা এরকম হতে পারে ল্যামডা ইকুয়ালস টু 2d11/2, এটা হতে পারে। বা d11/2 মানে হচ্ছে d222 এই প্লেনটা। ঠিক আছে? তো আমরা এই রেজাল্টটাকে এভাবে বলতে পারি যে সেকেন্ড অর্ডার ফ্রম দ্য প্লেন d11, বা আমরা এভাবে বলতে পারি ফার্স্ট অর্ডার ফ্রম দ্য প্লেন d22। বুঝতে পেরেছিস? দুটোই হয়। ঠিক আছে? কেন বললাম, তার মানে কিছু কিছু বইতে তোরা যখন কিছু পড়বি বা অনলাইনে যদি কিছু পড়িস, দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া হয়। মানে নর্মালি যারা ক্রিস্টালোগ্রাফার হয়, যারা ক্রিস্টাল স্ট্রাকচারই অ্যানালিসিস করে, ওই পার্টিকুলার সায়েন্টিস্ট যারা হয় তারা সবসময় ফার্স্ট অর্ডার করে, ফার্স্ট অর্ডারটা সেম রাখে, দিয়ে প্লেনটাকে চেঞ্জ করে। ঠিক আছে? কিছু কিছু ফিজিসিস্টরা কি করে, ও তারা বই লেখার সময় কখনো কখনো এটা ইউজ করে। ঠিক আছে? তো যাতে কনফিউশন না হয় তাই জন্য আমি এটা বলে দিলাম। কি জিজ্ঞাসা করবি দেখ, যদি অসুবিধা হয় আমি বলে দিতে পারি, আবার বলবো। বল।
ওটা করার কি খুব মানে মানে ওটা অ্যাকচুয়ালি করছি কেন, মানে যদি ফার্স্ট অর্ডার দিয়ে তো সলভ হয়ে যেত, মানে তোকে তো অঙ্ক করার সময় এন এর ভ্যালুটা দেবে না, এন এর ভ্যালু যদি না দেয় তাহলে তো ক্ষেত্রে 1 ধরে নিলেই হয়ে যায়। তোকে ধরে নিতে হচ্ছে না, ওটাই সমস্যা যে না, তুই ধরে ধরি তাহলে কি ভ্যালু, তাহলে তো আশা করি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওটাই তো, ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার পরেও তুই সেম ভ্যালু রাখবি, ঠিক আছে? মানে ফার্স্ট অর্ডার তুই এখানে তো অবশ্যই D11 এর যা ভ্যালু আসবে D22 এর ভ্যালু তো তাই আসবে না, কারণ D22 মানে D11/2 হাফ হাফ ভ্যালু আসবে। বাট তুই যখন অ্যানালিসিস করবি, মানে তুই যখন একটা ক্রিস্টাল স্ট্রাকচার লিখবি কোথাও, ঠিক আছে, তুই যদি প্রপার এক্সপেরিমেন্ট করিস তাহলে তো তোকে প্রত্যেকটা, অ্যাকচুয়ালি আমরা ক্রিস্টাল এক্সআরডি যখন করি তখন কি হয়, আমাদের একটা জায়গায় স্যাম্পল থাকে, ঠিক আছে, একটা স্যাম্পলের জায়গা রাখার স্টেজ থাকে, আমরা এখান থেকে এক্সরে ফেলি, ঠিক আছে, এখানে আমাদের একটা এক্সরে সোর্স থাকে, এটাও ইম্পর্টেন্ট যে কিরকম ভাবে করা হয়, এখানে একটা এক্সরে সোর্স থাকে, এটা পুরোটা একটা চেম্বার থাকে, ঠিক আছে, এখানে পুরো একটা চেম্বারের ভেতরে রাখা থাকে। আর কি হয়, আমার এখান থেকে ডিফ্র্যাক্টেড বিম বেরোয়, এখানে একটা গনোমিটার থাকে, ঠিক আছে, সেই গনোমিটারটা কি করে, অ্যাঙ্গেলটা মেজার করে, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2θ, ঠিক আছে। 2θ কেন, যখনই দেখবি তোরা কোনো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যখনই তোরা ডিফ্র্যাকশন প্যাটার্নের মানে এক্সআরডি প্যাটার্ন দেখবি, রেজাল্ট দেখবি, তখন দেখবি সব ইয়েতে, সব বইতে, বা যখন তোরা যদি কোনোদিন ইয়েতেও করিস, মেশিনেও করিস, তোরা সবসময় ইন্টেন্সিটি ভার্সেস 2θ পাবি। মানে এই গনোমিটারটা যেটা রয়েছে, মানে এই ডিটেক্টরটা যেটা রয়েছে, এই ডিটেক্টরটা ইন্টেন্সিটি মাপে, ঠিক আছে, 2θ রেসপেক্টে প্লট করে। এবার কেন 2θ, তার কারণ হচ্ছে আমার যে ক্রিস্টাল প্লেনটা রয়েছে, এখান থেকে আলো পড়ছে, ঠিক আছে, এখান থেকে রিফ্লেক্ট করছে, এটা থিটা, এটা থিটা, আমার ফর্মুলাতেই থিটা আছে, ঠিক আছে, বাট আমরা 2θ কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি ভেতরে যে স্যাম্পলটা বসিয়েছি সেই স্যাম্পলের এই প্লেনটা বোঝা আমার পক্ষে পসিবল নয়, ঠিক আছে, এই প্লেনটা বার করবো বলে আমি স্যাম্পলটা ঢুকিয়েছি, যে প্লেনের ডাইরেকশনটা কিরকম আছে, ঠিক আছে, তো আমি জানি না যে প্লেনটা কিরকম, তো আমি জানি না কোন জায়গাটা এই জিরোটা যে আমি এটা মাপবো, ঠিক আছে, বাট উই ক্যান গেট দ্য ট্রান্সমিটেড বিম, আমরা ট্রান্সমিটেড বিমটা দেখতে পাবো, ঠিক আছে, যখন আমরা ডিফ্র্যাকশন করব তখন আমরা একটা ডিফ্র্যাক্টেড বিম পাবো, সিমিলারলি আমরা একটা ট্রান্সমিটেড বিমও পাবো, আর সেই বাই জিওমেট্রি আমরা জানি ট্রান্সমিটেড বিমটা থিটা হবে, তো উই ক্যান গেট দ্যাটস 2θ। তো সেই জন্য যখনই, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যখনই আমরা এক্সআরডি প্যাটার্ন দেখবো, ঠিক আছে, বা এক্সআরডি প্যাটার্নের রেজাল্ট দেখবো, তখন আমরা সবসময় 2θ রেসপেক্টে প্লট করবো, ঠিক আছে, দেখবি যে আলাদা আলাদা থিটা, আমরা কখনো ইন্টেন্সিটি ভার্সেস থিটা করি না, আমরা সবসময় ইন্টেন্সিটি ভার্সেস 2θ করি, তো সেখানে তুই এরকম আলাদা আলাদা পিক পাবি, আলাদা আলাদা 2θতে তুই আলাদা আলাদা এরকম পিক পাবি, কোথাও বেশি কোথাও কম এরকম পিক পাবি, ঠিক আছে। তো তার মানে ইন্টেন্সিটির সাথে তুই আলাদা থিটার জন্য আলাদা আলাদা ইন্টেন্সিটি পাচ্ছিস, ঠিক কিন্তু আছে। এই 2θ এর কেসটা শুধুমাত্র এই ডিফ্র্যাকশনের ক্ষেত্রেই, তাই তো, ইন্টেন্সিটি ভার্সেস ডিফ্র্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এটাই তো তোর আউটপুট। হ্যাঁ, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো তাহলে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, যদি অঙ্ক দেয় কোনো, যদি ল্যামডা বলে দেয় ডি, এটা তো তোর আউটপুট আসলো, এবার এই আউটপুট থেকে তোকে, এবার অঙ্ক দিচ্ছে তো এখান থেকে ভ্যালু নিয়ে দিচ্ছে না, তোকে বলে দেবে যে মানে অবশ্যই তুই যখন এখান থেকে ইন্টেন্সিটিটা কত, তোর তো অ্যাকচুয়ালি লাগবে কত থিটাতে এসেছে, তবে তো তুই ডি স্পেসিংটা বার করবি, বাট মেশিন তোকে অলওয়েজ এটা দেবে, তার কারণ আমরা মানে বুঝতে পারছি যে আমরা সবসময় ট্রান্সমিটেড বিমটা আমরা পেতে পারি, তাও কিন্তু আমরা আমাদের ডিটেক্টরটাকে ট্রান্সমিটেড বিমের কাছে নিয়ে যাব না, দিয়ে আমরা অ্যাঙ্গেলটা মাপবো না, ঠিক আছে। অলরেডি মেশিন যখন তৈরি হয় তখন ও অলরেডি ট্রান্সমিটেড বিম কোন দিকে যাবে ও জানে, ও সেই অনুযায়ী ও তোকে গনোমিটারে দেখাবে যে অ্যাঙ্গেলটা কতটা হচ্ছে, তার কারণ এই যে ডিফ্র্যাক্টেড যে বিমটা আছে, ডিফ্র্যাক্টেড বিমের যে ইন্টেন্সিটিটা আছে, সেই ইন্টেন্সিটিটা ট্রান্সমিটেড বিমের থেকে অনেক কম হয়, তো আমরা যদি ট্রান্সমিটেড বিম মাপতে ডিটেক্টরকে নিয়ে যাই, ডিটেক্টর পুড়ে যেতে পারে, তো আমরা নিয়ে যাই না, ঠিক আছে, আমাদের ডাইরেক্টলি 2θটা আসে, মানে অ্যাকচুয়ালি আমরা লাউয়ের ট্রিটমেন্টও তো এটাই ব্যবহার করেছে, মানে 2θই বলেছে, ব্র্যাগস এর ক্ষেত্রেও থিটা ধরে একমাত্র, স্ক্যাটারিং সেন্টারের নিচের অ্যাঙ্গেলটা তো 2θই ধরে লাউ, মানে লাউ। হ্যাঁ, ওইটা হচ্ছে তোর ভ্যালু বার করার সময়, কিন্তু মাপার সময় সবসময় 2θ দিয়ে মাপে, তার কারণ আমরা প্লেনটা জানি না কোথায় আছে, প্লেনটাই মাপছি আমরা, প্লেনের ডাইরেকশনটা। আর তুই যেটা বলছিস যে ভ্যালু আলাদা আসবে, ভ্যালু অবশ্যই আলাদা আসবে, ঠিক আছে, তার কারণ ওই ভ্যালুটা থেকেই আমরা বুঝতে পারবো যে প্লেনের ওরিয়েন্টেশনটা কিরকম আছে, বা মিলার ইন্ডিসেসটা আমরা বুঝতে পারবো। তো ওইটাই আমি বললাম যে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। সেটা হচ্ছে যে তুই তো জানিস না যেটা ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন আর সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন, কারণ তুই তো এটা 3D পাচ্ছিস। আমরা যখন 2D ডিফ্র্যাকশন প্যাটার্ন পাই তখন আমরা বুঝতে পারি যে এটা 0th অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, বাট যখন আমরা 3D পাই তখন কি হয়, পুরোটা স্পেস জুড়ে থাকে, তো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডারটা বোঝা যায় না। তো সেই জায়গায় অ্যানালিসিস করার সময় কি করা হয়, আমরা ক্রিস্টাল স্ট্রাকচারটা যখন বুঝতে পারি যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম আছে, সেইখান থেকে আমরা
এই D11 আর D22 D33 এদের মধ্যে রিলেশন গুলো আমরা জানি অলরেডি। তো সেখান থেকে n এর ভ্যালুটা বেরোয় যে কত অর্ডার ডিফ্র্যাকশন। তো রিপ্রেজেন্ট করার সময় কত অর্ডার ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা না বলে আমরা ফার্স্ট অর্ডারটা সেম রাখি, দিয়ে প্লেন গুলোকে আলাদা আলাদা লিখি, তাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? না কিন্তু নর্মাল যদি অঙ্ক দেয় তখন তো নর্মাল ফর্মুলাটা ইউজ করবো, in lambda equal to 2d sin theta। ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা ইউজ করবি। হ্যাঁ, ওটাই সেকেন্ড ফর্মটা ইউজ করবি, দিয়ে ডিটা বার করবি, কারণ তোকে নরমালি প্লেনের ডাইরেকশনটা হয়তো বার করতে দিবে না। মানে সেকেন্ড ফর্মের নিচে যে 2 to 2 প্লেনের জন্য। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে এই যে ল্যামডা ইকুয়ালস টু ডি সাইন 2d sin থিটা, বাট এটা অ্যাকচুয়ালি ডি নয়, এর নিচে একটা এন আছে। ঠিক আছে? বাট তোকে শুধুমাত্র স্পেসিংটা যেহেতু বার করতে দিচ্ছে, তো তুই শুধু এই ফর্মুলাটা ইউজ করবি, তোর এনটা নিয়ে ভাবার দরকার নেই। বাট যদি কখনো প্লেনের সাথে মিলার ইন্ডিসেসটাও বার করতে হয়, ঠিক আছে, তোকে যদি ক্রিস্টাল স্ট্রাকচার বলে দেয়, সেখান থেকে যদি তুই মিলার ইন্ডিসেস বার করিস, তো অ্যাকচুয়ালি মনে রাখবি সেখানে নিচে এন আছে। আচ্ছা, যদি ডি না দিয়ে দেয় বাই চান্স, আমার ধর থিটা বের করতে দিল কিন্তু ডি দিল না, কিন্তু বলে দিল ওই প্লেন মানে ল্যাটিস প্লেন গুলো বলে দিল, মানে মিলার ইন্ডাইসেসটা বলে দিল, সেক্ষেত্রে তো আমার এ লাগবে বের করার জন্য, যদি সিম্পল কিউব না হয়। এ লাগবে, এটাই তো ডি, মানে হ্যাঁ সিম্পল কিউবিক না হলে লাগবে। ঠিক আছে। আর ব্র্যাগসের একটা ড্রব্যাক আছে, মানে রিফ্লেকশনটাকে মানে ক্যালকুলেশনে ধরেনি। রিফ্লেকশনটা ক্যালকুলেশন করে মানে অ্যাকচুয়ালি আমরা সলিডে পড়েছিলাম যে লাউয়ের ট্রিটমেন্টে ও রিফ্লেকশনটাকে মানে ব্র্যাগসের ট্রিটমেন্টে ডিফ্রাকশন আর রিফ্লেকশনকে সেম ধরে দিয়েছে। হ্যাঁ, সেম ধরে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওটা তো হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি। বাট এটা থেকে তোর আনসার ঠিকঠাকই এসে যায়, মানে মোটামুটি ল্যাটিস ওরিয়েন্টেশন ঠিকঠাক পেয়ে যাওয়া যায়, তো ওই জন্য অসুবিধা নেই। অনেক জায়গাতেই ফিজিক্সে ওরকম ভাবেই তো চলে সবকিছু, এটা ওরা ধরে নিয়ে। ওকে, বোঝা গেছে তাহলে সবকিছু। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার ইম্পর্টেন্ট এক্সআরডিতে, সেটা হচ্ছে যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে এটা হলো, এবার যদি আমাদের এরকম থাকে, ধর এবার হচ্ছে এক্সআরডিতে আমরা করি কি, ঠিক আছে, তো আমাদের কাছে দেখ, যদি তুই ফর্মুলাটা দেখিস যে ল্যামডা ইকুয়ালস টু 2d sin থিটা, এখানে তিনটে জিনিস আছে, ল্যামডা, ডি আর থিটা। ঠিক আছে? তো এর মধ্যে ডিটা তো ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক্স, আমরা এটা চেঞ্জ করতে পারবো না, আমরা এটাই মাপবো। ঠিক আছে? তো আমরা ল্যামডা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, মানে যে ওয়েভলেন্থ ইউজ করবো সেই ওয়েভলেন্থকে চেঞ্জ করতে পারি, বা আমরা থিটাকে আলাদা আলাদা থিটা নিতে পারি। ঠিক আছে? এবারে ল্যামডা চেঞ্জ করতে গেলে আমাদের সোর্স চেঞ্জ করতে হবে, তার কারণ ল্যামডা চেঞ্জ করা মানে হচ্ছে যে এক্স রে যে সোর্সটা আছে, সেই এক্স রে সোর্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো সেইটা অতটা ফিজিবল নয়, তো আমরা কি করি, আমরা আলাদা আলাদা থিটার জন্য মাপি। ঠিক আছে? তো নর্মালি আমাদের যে মেথডটা সব জায়গায় ইউজ করা হয় সেটা হচ্ছে পাউডার মেথড এক্সআরডিতে। ঠিক আছে? তো সেখানে কি করা হয়, সেখানে যে কোনো ন্যানোমেটেরিয়াল হোক বা যে কোনো সেমিকন্ডাক্টর হোক, তার পাউডার নেওয়া হয়। ঠিক আছে? এবার পাউডার নিলে কি হবে, একটা জিনিসকে যখন তুই গুঁড়ো করে নিচ্ছিস, তখন সেই পাউডার গুলোর ওরিয়েন্টেশনটা, ঠিক আছে, মানে সেই পাউডার গুলো তার এখন মোনোক্রিস্টালাইন নেই, ঠিক আছে, বা ন্যানোক্রিস্টালাইন নেই, ওগুলোর ওরিয়েন্টেশন সব দিকে হয়ে আছে, মানে আলাদা আলাদা থিটার দিকে হয়ে আছে। মানে যখন ডিফ্র্যাক্ট করবে প্রত্যেক কটা পার্টিকেল, মানে তুই ধরে নিতে পারিস যে প্রত্যেক কটা পার্টিকেল অন্য অন্য দিকে ডিফ্র্যাক্ট করবে, তাই তো? তো সেইভাবে পাউডার মেথডে তার মানে কি করা হয়, নর্মালি যেটা আমরা ইউজ করি, সেখানে আমাদের কি করা হয়, থিটাটা চেঞ্জ করা হয়, ল্যামডাটা সেম রাখা হয়। ঠিক আছে? দিয়ে আলাদা আলাদা থিটার ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা ডি এর ভ্যালু পেয়ে থাকি। ঠিক আছে? আর এন তো আমি বললাম যে আমরা সব জায়গায় ফার্স্ট অর্ডার ধরি, তো এভাবে মেজারমেন্ট করা হয়। আর যদি তোরা সোর্সের কথা বলিস যে এক্স রে সোর্সের জন্য কি কি টার্গেট ইউজ করা হয়, তাহলে টার্গেটের ভেতরে কিছু কিছু টার্গেট তোদের সবসময় ওয়েভলেন্থ দিয়ে দেবে, তা আমি বলে দিচ্ছি। যদি টার্গেট তোর মলিবডিনাম হয়, তাহলে ওয়েভলেন্থ 0.71 অ্যাংস্ট্রম হয়। কপারটা বেশি ইউজ করা হয়, 1.54 হয়, যে এটা এই ভ্যালুটাই বেশি দেখতে পাবি। ঠিক আছে? কোবাল্ট ইউজ করে 1.79, আয়রন ইউজ করে 1.94, ক্রোমিয়াম ইউজ করে 2.29। হ্যাঁ, এই কিছু কিছু টার্গেট এক্সআরডিতে ইউজ করে। ঠিক আছে? এরপরে সিম্পল কিউবিক ছাড়া যদি স্ট্রাকচারটা আমার ধরে নে বিসিসি হলো, তো সেইখানে একটা ইম্পর্টেন্ট রুল আছে, ঠিক আছে, যেটাকে আমরা এক্সটিংশন রুল বলি। সেটা কিরকম, সেটা হচ্ছে, ধরে নে আমাদের স্ট্রাকচারটা সিম্পল কিউবিক নয়, বিসিসি কিউবিক। ঠিক আছে? তাহলে বিসিসি হলে কি হয়, বডি সেন্টার হলে কি হয়, যে আমার
তাহলে বেসিক্যালি আমি যদি এই জায়গাগুলো মুছে দিই, তাহলে এই দুটো হচ্ছে আমার প্লেন, তাই তো, পরপর দুটো প্লেন। এবারে বিসিসি হলে কি হবে, এটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে, ঠিক আছে, এই পার্টিকুলার ডাইরেকশনে প্লেনটা। বিসিসি হলে কি হবে, এইখানে আরেকটা অ্যাটম থাকবে, ঠিক আছে। তো এইখানে অ্যাটম থাকার জন্য এইখানে আমার আরেকটা প্লেন থাকবে, ঠিক আছে। তো তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি হচ্ছিল, সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমার এখান থেকে আলো পড়ে এখান থেকে ডিফ্র্যাক্ট করছিল, ঠিক আছে। তো এইটা আমাদের থিটা ছিল, মানে এই জায়গাটা আমাদের থিটা ছিল, এরকম ঠিক ছিল। আর এইখান থেকে সেম ভাবে পড়ে এখান থেকে ডিফ্র্যাক্ট করছিল, তো এটা আমাদের থিটা ছিল, ঠিক আছে। তো আর এই দুটোর মধ্যে আমাদের পাথ ডিফারেন্স ছিল হচ্ছে ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু ডি সাইন থিটা আমরা ধরছিলাম, ঠিক আছে, 2d sin থিটা। এবারে যখন বিসিসি তে গেলাম আমরা, তখন কি হবে, এইখান থেকেও আমার একটা আলো ডিফ্র্যাক্ট করবে এই প্লেনটা থেকে। তাহলে সেই ক্ষেত্রে এই দুটো যে ডিফ্র্যাক্টেড বিম আছে, এই দুটো ডিফ্র্যাক্টেড বিমের মধ্যে পাথ ডিফারেন্স কত হয়ে যাবে, λ/2, ঠিক আছে। তার কারণ এই দুটোর মধ্যে যদি পাথ ডিফারেন্স ল্যামডা হয়, তার মানে অবশ্যই মাঝখানে যদি একটা প্লেন ইনসার্টেড হয়ে যায়, তাহলে এইখান থেকে আমার পাথ ডিফারেন্স, মানে এই দুটো প্লেনের মধ্যে, এই ফার্স্ট আর সেকেন্ড প্লেনের মধ্যে পাথ ডিফারেন্স আমাদের কত হবে, λ/2 হয়ে যাবে, তাই তো। তাহলে λ/2 যদি হয়ে যায়, তাহলে দিস ইজ odd multiples of λ/2, odd multiple of λ/2 মানে destructive interference, তাই তো। তার মানে বিসিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, বিসিসি স্ট্রাকচার, বিসিসি ক্রিস্টালের ক্ষেত্রে আমার কিছু কিছু পাথ ডিফারেন্স আছে, যেই পাথ ডিফারেন্স গুলো আমাদের অ্যালাউড নয়, বা যে পাথ ডিফারেন্সের জন্য আমরা কি কোনো রকমের ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো না, ঠিক আছে, কোনো অর্ডারের ডিফ্র্যাকশন বা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো না। সেটা কি, এই দুটোর মধ্যে, মানে এই দুটো প্লেনের মধ্যে, মাঝখানের প্লেনটা বাদ দিয়ে, ঠিক আছে, এই দুটো প্লেনের মধ্যে পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, তাহলে এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স λ/2 হবে, এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স λ/2 হবে, তো সেক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তার মানে এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা, এটা অ্যালাউড নয়, ঠিক আছে। বাট এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স λ/2 ইজ অ্যালাউড, সরি 2λ ইজ অ্যালাউড, ঠিক আছে। তার কারণ এই যে দুটো প্লেন রয়েছে, এই দুটো প্লেনের মধ্যে যদি আমাদের পাথ ডিফারেন্স 2λ হয়, তাহলে মাঝের প্লেনটা, মাঝে যে অ্যাটমটা বসে আছে, তার থেকে যখন ডিফ্র্যাক্টেড হবে, তখন এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, ঠিক আছে। তো তার মানে বিসিসির ক্ষেত্রে, বিসিসি তার মানে তুই বুঝতে পারছিস, সিম্পল কিউবিক ছাড়া অন্য প্রত্যেক কটা ক্রিস্টালের ক্ষেত্রে যে তোমার মাঝে ওখানে অ্যাটমস থাকবে, তো সেইখানে কিছু কিছু ডিরেকশনে বা কিছু কিছু পাথ ডিফারেন্সের জন্য আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো না। তো এইগুলো, এই ডিফারেন্স গুলো থেকে বোঝা যায় যে আমাদের স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে। তো যে এই যে পার্টিকুলার কিছু পাথ ডিফারেন্সের জন্য আমরা পাচ্ছি না, ঠিক আছে, এবার কোন কোন পাথ ডিফারেন্সের জন্য পাচ্ছি না, সেটা হচ্ছে, দেখ এখানে ডি এর ভ্যালু, মানে এই পার্টিকুলার কেসে, ঠিক আছে, এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, এই ডিফারেন্সটা আমরা ধরে নিলাম যে D100 ছিল, ঠিক আছে, বিসিসি এর ক্ষেত্রে D100 ছিল, যেটা আমার এ, তাই তো। তার কারণ হচ্ছে D100 সাথে আমরা ওই মিলার ইন্ডিসেস এর রিলেশনটা যদি লিখি, তাহলে D100 ইকুয়ালস টু এ, তার মানে এটাই হচ্ছে আমাদের ক্রিস্টালের যে আমাদের ইয়েটা, ক্রিস্টাল কনস্ট্যান্টটা, ঠিক আছে, ল্যাটিস কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তো এইখানে এই ডিফারেন্সটা যদি এই প্লেন দুটো যদি D100 হয়, ঠিক আছে, আর এই প্লেন দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমার ল্যামডা থাকে, ঠিক আছে, তাহলে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো না, ঠিক আছে। তো তার মানে কি, দেখ H প্লাস K প্লাস L এখানে কত 1, ঠিক আছে, তো তার মানে অড, তো সেই ক্ষেত্রে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো না। বাট আমরা যদি এখানে D110 করি, ঠিক আছে, যদি আমরা এখানে D110 করি, তাহলে কি হবে, তাহলে এই দুটোর মাঝখানে যে সেপারেশনটা, সেই সেপারেশনটা আমাদের 2λ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে H প্লাস K প্লাস L যদি আমার ইভেন হয়, তাহলেই আমরা বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো। তো এইটাকে আমরা বলি হচ্ছে এক্সটেনশন রুল। এক্সটেনশন রুল কি, এক্সটেনশন রুল হচ্ছে যে কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু ব্রাভিস ল্যাটিসের জন্য যদি আমার সিম্পল কিউবিক হয়, তাহলে সিম্পল কিউবিকের জন্য সবকটা HKL ভ্যালুর জন্যই আমরা রিফ্লেকশন পেয়ে থাকি। আর বিসিসি হলে শুধুমাত্র H প্লাস, এমন যে যে প্লেনের ক্ষেত্রে H প্লাস K প্লাস L ইভেন, সেই সেই প্লেনের ক্ষেত্রে আমরা ডিফ্র্যাকশন পাবো। বাকি প্লেনের ক্ষেত্রে যদি H প্লাস K প্লাস L অড হয়,
তাহলে সেই সমস্ত প্লেনের ক্ষেত্রে আমরা মিস করব ডিফ্র্যাকশন প্যাটার্নগুলো, ডিফ্র্যাকশন প্যাটার্ন থাকবে না ওখানে, ঠিক আছে, ওই পার্টিকুলার প্লেনের গুলো, প্লেন ওরিয়েন্টেশনের জন্য। সিমিলারলি এফসিসির জন্য এইচ কে অ্যান্ড এল সবাইকে অড হতে হবে, অর সবাইকে ইভেন হতে হবে, ঠিক আছে, অড আর ইভেনের মিক্সচার হলে হবে না, ঠিক আছে, হয় এইচ কে এল সবাই অড হবে, নয় এইচ কে এল সবাই ইভেন হবে, তাহলেই আমরা অ্যালাউড, এগুলো হচ্ছে অ্যালাউড রিফ্লেকশন, মানে কোন কোন প্লেনের ক্ষেত্রে আমরা রিফ্লেকশন পাবো, ঠিক আছে। তো সিম্পল কিউবিক ছাড়া বাকি প্রত্যেক কটা ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য দেয়ার ইজ সাম রুল, যে আমরা পার্টিকুলার কিছু প্লেনের জন্য ডিফ্র্যাকশন পেতে পারি, ঠিক আছে। তো সেই রুলগুলো হচ্ছে এটা, বোঝা গেছে? ওকে, নেক্সট হচ্ছে এবার একটা থিওরি কোয়েশ্চেন পড়াই, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সট্রা ডিফ্র্যাকশনটা হচ্ছে, এই এক্সট্রা ডিফ্র্যাকশনের যে ডিফ্র্যাক্টেড বিম বা যে স্ক্যাটার্ড বিমটা আছে, সেই স্ক্যাটার্ড বিমের যে ইন্টেন্সিটি, ঠিক আছে, সেই ইন্টেন্সিটিটা বেসিক্যালি আমাদের এই যে ডিফ্র্যাকশন, মানে সেটা আমাদের বেসিক্যালি থমসন কি করেছিল, থমসন ইলেকট্রন দিয়ে ডিফ্র্যাকশন চেক করেছিল, ঠিক আছে। তো লাইটের আমরা সেখান থেকে আমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা তৈরি হয়, যে আমাদের লাইট যেরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন দেয়, ওরকম ইলেকট্রনের বিম যদি আমরা দিই তাহলে আমরা ডিফ্র্যাক্টেড বিম, ডিফ্র্যাকশন আমরা দেখতে পাচ্ছিলাম। তো সেখান থেকে বোঝা যায় যে লাইট যেরকম ওয়েভের সাথে সাথে পার্টিকেল নেচার ইয়ে করে, সেরকম ইলেকট্রনও আমাদের সরি এটা ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট ছিল, যে সেখানে কি করে যে আমার ইলেকট্রনকে দিয়ে ডিফ্র্যাকশন প্যাটার্ন পাওয়া গেছিল। তো সেখান থেকে কি প্রমাণ হয় যে ইলেকট্রনও তার মানে পার্টিকেলের সাথে সাথে ওয়েভ নেচার ইয়ে করে, হোল্ড করে, ঠিক আছে। তো থমসন কি করেছিল, থমসন এই যে স্ক্যাটার্ড বিমটা রয়েছে, ঠিক আছে, মানে ইলেকট্রনকে যখন আমি ক্রিস্টালের উপরে ফেলবো, তাহলে আমার মানে ইলেকট্রন বিমকে যখন আমি ক্রিস্টালের উপরে ফেলবো, তখন আমি যে স্ক্যাটার্ড ইয়েটা পাচ্ছি, সেই স্ক্যাটার যে বিমটা পাচ্ছি, সেই স্ক্যাটার্ড বিমের ইন্টেন্সিটির ফর্মুলাটা থমসন দিয়েছিল, ঠিক আছে। তো সেই স্ক্যাটার্ড বিমের ইন্টেন্সিটির ফর্মুলা কি, এটা হয় হচ্ছে কতগুলো ইলেকট্রন পড়ছে, ঠিক আছে, এন, এইটা হচ্ছে ইনসিডেন্ট বিম, এটা হচ্ছে ইনসিডেন্ট বিমের ইন্টেন্সিটি, ইনসিডেন্ট বিম ইন্টেন্সিটি, ঠিক আছে। আর এটা হচ্ছে তো স্ক্যাটার্ড বিমের ইন্টেন্সিটি কত হবে, মানে আমি যে ইন্টেন্সিটি ভার্সেস 2θ প্লট করেছিলাম না, ওই ইন্টেন্সিটিটা কত হবে, সেই স্ক্যাটার্ড বিম ইন্টেন্সিটি, বা এটা ডিফ্র্যাক্টেড বিম ইন্টেন্সিটিও বলতে পারিস, ঠিক আছে। e⁴ ইলেকট্রন দিয়ে যেহেতু করছি, 2r² m² c⁴ ডিভাইডেড বাই ইনটু 1 প্লাস cos² 5, ঠিক আছে। এবার এটা আমরা কেন করছি, তার কারণ হচ্ছে আমরা যখন এক্স রে ডিফ্র্যাকশনের প্যাটার্ন দেখবো, ঠিক আছে, তখন আমরা এক্স রে ডিফ্র্যাকশনের যদি তোরা সার্চ করিস, তখন দেখবি যে তোদের এক্স রে ডিফ্র্যাকশনের যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নের মধ্যে দুটো জিনিস আছে, ঠিক আছে। নর্মালি যখন আমরা আলোর মানে যখন 2D ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে যখন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম হচ্ছে যে কিছু কিছু পিক ইন্টেন্সিটির পজিশন আছে, ঠিক আছে। বাট যখন এক্স রে ডিফ্র্যাকশন দেখবি, তখন তুই দেখবি যে কিছু কিছু পিক পজিশন আছে, মানে কিছু কিছু জায়গায় আলোর ডট আছে, ঠিক আছে, আলোর ডটটা খুব ইন্টেন্স থেকে হালকা হালকা করে হালকা হয়ে গেছে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ডটে তুই এটা দেখতে পাবি। তার মানে কিছু কিছু পিক পজিশন আছে, মানে কিছু 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 পজিশনে পিক পাওয়া যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় পিক ইন্টেন্সিটি আছে, ঠিক আছে। মানে আমি যে স্ট্রাকচারটা এঁকেছিলাম ওরকম টাইপের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো এই প্রত্যেকটা পজিশনে পিক পজিশন আছে, মানে এগুলো পিকের পজিশন, ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় আমার ইন্টেন্সিটি পিক হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই যে পিক পজিশন গুলো আছে, এই পিক পজিশন গুলো ডিটারমাইন করে হচ্ছে ল্যাটিস, মানে যেটা এক্সআরডি, মানে আমি যে ডিফ্র্যাকশনটা পড়লাম, মানে ল্যাটিসের যে প্লেন গুলো আছে, সেই ল্যাটিসের প্লেন গুলো থেকে ডিফ্র্যাক্টেড যখন হচ্ছে, তখন আমার পিক পজিশন তৈরি হচ্ছে। তার কারণ আমার যদি পার্টিকুলার একটা ফেজ ডিফারেন্স মেনটেন করে, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, দিয়ে আমি পিক পাবো, ঠিক আছে। এবার সেই পিকের মধ্যে যেখানে আমি পিক ইন্টেন্সিটি দেখতে পাবো, ঠিক আছে, সেই পিক গুলোর মধ্যেও যেখানে আমি পিক ইন্টেন্সিটি দেখতে পাবো, সেই পিক ইন্টেন্সিটি গুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে যে ওই পার্টিকুলার জায়গায় ল্যাটিসের কোথায় কোথায় ল্যাটিসের অ্যাটম পজিশন, মানে আমার পার্টিকুলার অ্যাটম থেকে যে স্ক্যাটার করছে, সেই অ্যাটমের পজিশনের উপরে ডিপেন্ড করবে যে কোথায় আমি পিক ইন্টেন্সিটি পাবো, ঠিক আছে। তো তাই জন্য আমার এই ইন্টেন্সিটির যে, এই জন্য আমি ইন্টেন্সিটির এইটা তোকে বোঝাচ্ছি, ঠিক আছে, তার কারণ আমার পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমি পিক ইন্টেন্সিটি পাচ্ছি, ঠিক আছে। সেই স্ক্যাটার্ড বিমের ইন্টেন্সিটি যেটা রয়েছে, সেই ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে অ্যাটমের পজিশন, ঠিক আছে, অ্যাটমের পজিশনের উপরে ডিপেন্ড করে,
তোর এই ইন্টেন্সিটি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে একবার লিখে নে, ঠিক আছে? 7টা বা 8টা এরকম রুল আছে, মানে জায়গা রয়েছে যেটার উপরে ডিপেন্ড করে। সবকটা আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট কিসের উপরে ডিপেন্ড করে সেটা দেখে নে। সেটা হচ্ছে যে এই যে অ্যাটম রয়েছে, অ্যাটমের পজিশনের উপরে ডিপেন্ড করে, মানে স্ক্যাটারিং ফ্রম অ্যান অ্যাটম এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যে অ্যাটম থেকে স্ক্যাটার করলো, তারপরে অ্যাটমের ভেতরে যে ইলেকট্রন গুলো আছে সেইখান থেকেও স্ক্যাটার করবে, তো স্ক্যাটারিং ফ্রম ইলেকট্রনের উপরেও ইন্টেন্সিটি ডিপেন্ড করে, ঠিক আছে? তারপরে ডিপেন্ড করে হচ্ছে স্ক্যাটারিং বাই ইউনিট সেল, পুরো ইউনিট সেলটা থেকে কিছুটা স্ক্যাটার করে। তারপরে হচ্ছে পোলারাইজেশন ফ্যাক্টর, তারপরে হচ্ছে মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর। এগুলো হচ্ছে কিছু কিছু ফ্যাক্টর যেগুলো ইন্টেন্সিটিকে ভ্যারি করায়, ঠিক আছে? তারপরে হচ্ছে লোরেন্স ফ্যাক্টর, অ্যাবজর্পশন ফ্যাক্টর, টেম্পারেচার ফ্যাক্টর। ঠিক আছে, এই কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যার জন্য আমরা ইন্টেন্সিটির ভেতরে ভেরিয়েশন দেখতে পাই, ঠিক আছে? এগুলো লিখে নে, প্রত্যেক কথা আলাদা করে ভেতরে গিয়ে পড়ার দরকার নেই, ঠিক আছে? এবার এই যে স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা আছে, এই স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা দেখ যে আমার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস, ঠিক আছে? এবার আমার যে ডিফ্র্যাকশনটা হয়, ঠিক আছে, এই এক্স-রে রিফ্র্যাকশনটা আমার মানে আমার ইলেকট্রন ডিফ্র্যাকশনও হয়, ঠিক আছে? মানে এক্স-রে যে রেটা তৈরি করছি আমরা, সেটা আমরা ইলেকট্রনের ডিফ্র্যাকশনও করি, আবার কখনো কখনো নিউট্রনের ডিফ্র্যাকশনও করা হয়, মানে নিউট্রন দিয়েও ডিফ্র্যাক্ট করানো হয়, ঠিক আছে? নিউট্রন ডিফ্র্যাকশনও করা হয়। এবার নিউট্রনের যেহেতু মাসটা বেশি, নিউট্রনের মাস বেশি হওয়ার জন্য কি হয়, স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা কম হয়, ওই জন্য নিউট্রনের থেকে ইলেকট্রনটাই বেশি ইউজ করা হয়, তার কারণ ইলেকট্রনের যেহেতু মাসটা কম তাই আমি ইন্টেন্সিটিটা বেশি পাই, ঠিক আছে? এটা একটা হলো। আর এইখানে এই যে স্ক্যাটারিং ফ্রম অ্যান অ্যাটম, এই অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর যেটা হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, ছোট কোয়েশ্চেনের জন্য মনে রাখতে পারিস। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর মানে কি? আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে প্লেন থেকে স্ক্যাটার করছে, একটা পার্টিকুলার প্লেন থেকে স্ক্যাটার করছে, এই পার্টিকুলার প্লেনের জন্য এই পার্টিকুলার ডিরেকশন হবে, ঠিক আছে? বাট অ্যাটমের পজিশনের উপরে আমরা পিক ইন্টেন্সিটি পাবো। আমি বললাম যে আমাদের ইন্টেন্সিটিটা ভ্যারি করবে যে অ্যাটমটা কোন পজিশনে রয়েছে, কোন পজিশনের অ্যাটম নিচ্ছি আমরা, ঠিক আছে, কোথা থেকে ডিফ্র্যাকশন হচ্ছে, তার উপরে আমি আলাদা করে আমাদের ইন্টেন্সিটিটা চেঞ্জ হবে। তাহলে সেই অ্যাটমের যে পজিশনটা রয়েছে বা কোন অ্যাটমের কোন পজিশনে আলো করে স্ক্যাটার করছে, সেইটা আমার একটা ফ্যাক্টর তৈরি করবে যার জন্য ইন্টেন্সিটিটা ভ্যারি করবে। তো সেই অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর এর ফর্মুলা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ওয়েভ স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম, একটা অ্যাটম কতটা স্ক্যাটার করছে, ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড অফ ওয়েভ স্ক্যাটার্ড বাই অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন কতটা স্ক্যাটার করছে, ঠিক আছে? মানে অ্যাটমের ভেতরে যে একটা ইলেকট্রন রয়েছে তারাও স্ক্যাটারিং এ পার্টিসিপেট করবে, ঠিক আছে? তো একটা ইলেকট্রন কতটা স্ক্যাটারিং করছে তার রেসপেক্টে একটা অ্যাটম কতটা স্ক্যাটার করছে, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, ঠিক আছে? তো এর ফর্মুলাটা যদি হয় সেটা হচ্ছে জেড সাইন থিটা বাই ল্যামডা, ঠিক আছে? যেখানে জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, থিটাটা হচ্ছে আমাদের হাফ অ্যাঙ্গেল, 2 থিটাটা ছিল হচ্ছে আমাদের, তোদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের ডিফ্র্যাক্টেড বিম আর ট্রান্সমিটেড বিমের মধ্যে, তাই জন্য এটা হাফ অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট বিম অ্যান্ড স্ক্যাটার্ড বিম। আর ল্যামডাটা তো যেই ল্যামডাটা তুই মানে যে সোর্সটা ইউজ করছিস তাই অনুযায়ী এক্স রে যে ওয়েভ লেন্থটা হবে, এক্স রে ওয়েভ লেন্থ, ঠিক আছে? এটা হলো অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, বোঝা গেছে? ওকে, কেউ কিছু বলছে না মানে বোঝা গেছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আমি একবার অঙ্ক দিতে দেখেছি প্রিভিয়াস ইয়ারে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত জেনারেল আলোচনা করছিলাম যে জেনারেল এক্সআরডি তে কি করা হয়, ইলেকট্রন এক্সরে ডিফ্র্যাকশনে কি করা হয়। এবারে
মানে নর্মাল যে কোনো মেটেরিয়ালকে গুঁড়ো করে যদি রেখে দিই, ক্রিস্টালাইন মেটেরিয়ালকে রেখে দিই, তাহলে এক্সআরডি থেকে প্যাটার্ন আমরা এভাবে পাবো। এবার ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে আলাদাটা কি হবে? ঠিক আছে, নর্মাল বাল্ক যে মেটেরিয়াল গুলো আছে সেখান থেকে ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে আলাদা কি আমরা ক্যারেক্টারিস্টিক্সে পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে diffraction from nanoparticle। এবার নর্মাল বাল্ক যে মেটেরিয়াল গুলো আছে বা বাল্ক যেগুলো 3D ন্যানো মানে 3D ন্যানো মেটেরিয়াল না হলে যদি 3D মেটেরিয়াল নিয়ে গুঁড়ো করে রাখিস, তাদের সাথে আর নর্মাল ন্যানো মেটেরিয়ালের মধ্যে বা ন্যানো পার্টিকেলের ভেতরে কি ডিফারেন্স হবে? বাল্কের ক্ষেত্রে কি হয় যে আমাদের যে অ্যাটমের যে প্লেন গুলো হয়, সেই অ্যাটমের প্লেন গুলো আমরা ধরে নিতে পারি মোটামুটি প্রচুর থাকে, ঠিক আছে, তো ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস থাকে। বাট যখন আমরা ন্যানো পার্টিকেলস বলবো, তখন ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে কি হয়, ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে পার্টিকেলের থিকনেস অনেক কমে যায়, ঠিক আছে, তো থিকনেস কমে গেলে আমাদের পার্টিকেলের ভেতরে পার্টিকুলার কিছু কয়েকটা অ্যামাউন্ট অফ প্লেনই থাকবে, ঠিক আছে, মানে ইনফাইনাইট যে আমরা ধরে নিই, ঠিক আছে, সেটা আমরা ইনফাইনাইট অ্যাটমিক প্লেন যে আমরা ধরে নিই সেটা আমরা ধরে নিতে পারবো না, বা ইনফাইনাইট অ্যারে অফ দ্য অ্যাটম যে ধরি, মানে এই অ্যারেটা যে দুদিকে ইনফাইনাইট চলছে সেটাও আমরা ধরতে পারবো না। ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে দুটোই রেস্ট্রিক্টেড, ঠিক আছে, তো তার জন্য কি হবে, আমাদের এভাবে আলো পড়ছে, ঠিক আছে, এই আলোটাকে ধরে নে এও, ঠিক আছে, আর ডিফ্র্যাক্টরটাকে ধরে নে এ ড্যাশ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ধরে নে থিটা বি, ঠিক আছে। এবার কি হবে, একটা বিমের ভেতরে সবকটা লাইট তো প্যারালাল হতে পারে না, মানে সবকটা রে তো একদম প্যারালাল হবে না। এবার সেইটা আমরা ইগনোর করছিলাম, তার কারণ আমরা ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস পাচ্ছিলাম, ঠিক আছে, তো প্রত্যেকটা আলো অনেকটা ডিস্টেন্স যেহেতু কভার করে আসলো, যেগুলো আনপ্যারালাল ছিল, মানে নিচের দিকে যেগুলো আনপ্যারালাল হয়ে যাচ্ছিল সেগুলো অনেকটা দূর থাকার জন্য কি হচ্ছে, মোটামুটি আমরা প্যারালাল অ্যাপ্রক্সিমেশন করে নিতাম, ঠিক আছে, তার কারণ ডিস্টেন্স অনেকটা বেশি থাকতো, ঠিক আছে, যেরকম আমাদের যে সিলিন্ড্রিক্যাল শেপ অফ লাইট ওয়েভ, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে, সেই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টকেই আমরা বলি যে ওটা প্লেন ওয়েভ যদি আমাদের এই এটা অনেক দূরের হয়, ঠিক আছে, মানে অনেক দূর যদিও ট্রাভেল করে চলে আসে, তাহলে আমরা জানি যে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আমাদের প্লেন ওয়েভে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, তো সিমিলার ভাবে হালকা একটু একটা বিমের ভেতরে সব রেতে একেবারে প্যারালাল হবে না, হালকা একটু আনপ্যারালাল রেও থাকবে, এবার সেটা যখন অনেকটা দূরে যাবে তখন আমরা মোটামুটি প্যারালাল বলে ধরে নিই, ঠিক আছে। বাট যখন আমাদের এই যে নাম্বার অফ প্লেনস, এই নাম্বার অফ প্লেনস গুলো যখন ইনফাইনাইট নয়, তখন কি হবে, সেই যে আমাদের মানে তার মানে কি হচ্ছে যে আমাদের যখন আমরা এই যে সাইজটা রয়েছে, ঠিক আছে, এই সাইজটাকে যখন ছোট করে দিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের যে আনপ্যারালাল রে গুলো আছে, আনপ্যারালাল রে গুলো আমাদের যে ইন্টেন্সিটি ভার্সেস যে আমরা 2 থিটা প্লট করছিলাম না, সেই প্লটে আমরা আগে কি দেখছিলাম, আগে দেখছিলাম আমরা শার্প পিক পাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা দেখবো যে আমরা এরকম শার্প পিক পাবো না, আমরা একটু ব্রডেনিং পাবো পিকের মধ্যে, মানে পিকের মধ্যে আমরা হালকা একটু ব্রডেনিং পাবো, ঠিক আছে, একদম শার্প শার্প পিক পাবো না। এই ব্রডেনিংটা কেন হচ্ছে, ব্রডেনিংটা হচ্ছেই তার কারণ আমি সাইজ ছোট করে দিয়েছি। সাইজ ছোট করে দেওয়ার জন্য কি হয়েছে, আমাদের একটা বিমের মধ্যে যে আনপ্যারালাল রে গুলো থাকে, সেই আনপ্যারালাল রে এর জন্য আমার হালকা করে ব্রডেনিং হচ্ছে, পার্টিকুলার একটা জায়গায় আমি পিক ইন্টেন্সিটি পাচ্ছি না, ঠিক আছে। এবার কেন সেটা হচ্ছে, সেটা যদি কেন হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি একবার প্রিভিয়াস ইয়ারে দেখেছি, আর হওয়ার পরে পার্টিকেলের সাইজ বার করা, মানে এই ব্রডেনিং, এটাকে বলে হচ্ছে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, জানি তো আমরা এটাকে বলে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম, মানে ফুল উইথ আছে হাফ ম্যাক্সিমাম আছে, ঠিক আছে, তো ফুল উইথ হাফ ম্যাক্সিমাম দেওয়া আছে, তোর থিটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, থিটার ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে বার করতে দিয়েছে যে ন্যানো পার্টিকেলের সাইজ কত, এটা দিয়েছে, আর এটা এই কোয়েশ্চেনটাও দিয়েছে, বা ব্রডেনিং কেন হয়েছে সেটাও দিয়েছে, তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি, ঠিক আছে। তো ধরে নিলাম যে আমাদের ন্যানো পার্টিকেল হওয়ার জন্য আমাদের লিমিটেড নাম্বার অফ প্লেনস রয়েছে, ঠিক আছে, এবার সেই লিমিটেড নাম্বার অফ প্লেনসের কাউন্টিংটা আমরা 0 থেকে স্টার্ট করলাম, তো 0 1 2 এরকম করতে করতে এন এম অবধি গেছে, ঠিক আছে, তার মানে টোটাল নাম্বার অফ প্লেনস হচ্ছে m+1, ঠিক আছে। এবারে এই OA আর OA ড্যাশ, ঠিক আছে, এই রেটার সাথে ধরে নে আমার একটা রে আছে যেটা প্যারালাল, এই রেটা ধরে নে প্যারালাল, ঠিক আছে, যেটাকে আমি LM LS ধরছি, L ড্যাশ, ঠিক আছে, এই দুটো রে হচ্ছে প্যারালাল। তাহলে এই দুটো রে যদি প্যারালাল হয় আর এই থিকনেসটা যদি আমাদের T হয়,
তাহলে আচ্ছা এই থিকনেসটা টি, আর এই যে প্লেনগুলো রয়েছে প্লেনগুলোর মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম DHKL, ঠিক আছে। যদি তাই হয়, টোটাল নাম্বার অফ প্লেন যদি আমার m+1 হয়, মানে এখানে যদি টোটাল m+ নাম্বার অফ প্লেনস থাকে, তাহলে আমার থিকনেসটা কি হবে, m × DHKL। নাম্বার অফ প্লেন তো নাম্বার অফ প্লেনে তো এই প্লেনটাও ধরা আছে, বাট এটা তো থিকনেসে অ্যাড হবে না, মাঝেরটা হবে, মাঝে মাঝে আমার m নাম্বার অফ প্লেনস রয়েছে, তো তাই জন্য আমার থিকনেস, টোটাল যে থিকনেস এটা m × DHKL হবে, তখন এই সেপারেশনটা হচ্ছে আমাদের DHKL, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে থিকনেস হচ্ছে আমাদের m × DHKL, ঠিক আছে। এরপরে এই যে দুটো প্যারালাল বিম আছে, ঠিক আছে, এই প্যারালাল বিমের জন্য আমরা একটা পার্টিকুলার ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো, ঠিক আছে। এবার কি হবে, যে আমাদের কিছু কিছু আমি বললাম কিছু কিছু নন প্যারালাল রেও থাকবে, ঠিক আছে। এবার সেই নন প্যারালাল রে গুলো কিরকম হবে, ধরে নে একটা রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে, ঠিক আছে, অন্য অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হচ্ছে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম হচ্ছে θ1, ঠিক আছে, যেটা θb থেকে বেশি, θ1। তো এই যে পার্টিকুলার রেটা আছে, এই পার্টিকুলার করেসপন্ডিং আরেকটা রে আমি নিশ্চয়ই পাবো এখানে কোথাও একটা, যেটা হালকা একটু অন্য অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে, সেটা হচ্ছে θ1, ঠিক আছে। তাহলে এর জন্য আমাদের যে ব্র্যাগস লটা আছে, সেই ব্র্যাগস লটা আমরা কিভাবে লিখতে পারি, আমাদের এটা m, এই যে প্লেনটা আছে এই প্লেনের নাম্বার কত, এই প্লেনের নাম্বার হচ্ছে m+1, কারণ আমরা 0 থেকে স্টার্ট করেছি, ঠিক আছে। তো এই প্লেনের নাম্বার হচ্ছে m+1, তাহলে m+1 থেকে আমার রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, ইন্টু ল্যামডা ইন্টু ইকুয়ালস টু 2t sin θ1, ঠিক আছে। এবারে আমরা যদি আরেকটা প্লেন ধরে নিই, মানে আরেকটা অন্য রে ধরে নিই, ঠিক আছে, যে রেটা ধর θb থেকে কম অ্যাঙ্গেলে পড়ছে, ঠিক আছে, θb থেকে দেখ θb থেকে কম অ্যাঙ্গেলে পড়ছে, এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম θ2 দিয়ে এরকম ভাবে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। তাহলে তার সাথে করসপন্ডিং আমি আরেকটা প্যারালাল রে এরকম ভাবে পাবো, ঠিক আছে, যেটা আমার এইখানে θ2, ঠিক আছে। তাহলে এই যে রেটা আছে, এই রেটাকে যদি আমি গ্রিন রেটা, ব্লু রেটা নাম দিতে ভুলে গেছি, গ্রিন রেটাকে যদি আমি DO নাম দিই, ঠিক আছে, তাহলে এই DO এর জন্য আমার যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা হবে, সেই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা আমার m-1 প্লেন থেকে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাগ যে লটা আছে, সেই ব্র্যাগ লটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, sin θ2, ঠিক আছে। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন হলো, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন হলো। বুঝতে পেরেছিস আমি কি বললাম এখানে, এখানে এই যে প্লেনগুলো রয়েছে, এই প্লেনগুলোর ইন্ডেক্সিং গুলো যদি আমি মুছে দিই, ঠিক আছে, আমরা জানি না, তো এখানে আমি বেসিক্যালি কি করলাম, এই দুটো ইকুয়েশন আমি কি করে বানালাম, এই যে রেটা আছে, ঠিক আছে, এই রে এর সাথে প্যারালাল কিছু রে থাকবে, ঠিক আছে, তার জন্য আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, আমরা অলরেডি জানি। বাট এই যে θb ছাড়া, এই θb তে ম্যাক্সিমাম রে পড়ছে, ঠিক আছে, বাট এই θb ছাড়াও দেয়ার শুড বি সাম অ্যাঙ্গেল, ঠিক আছে, কারণ সবকটা রে প্যারালাল হতে পারে না, তার মানে কিছু অ্যাঙ্গেল আমার যে রেটা পড়ছে সেই রের কিছু রে এরকম থাকবে যেটা আমার অন্য কোনো অ্যাঙ্গেলে পড়ছে, মানে θb থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ছে, আবার এমন কিছু রে থাকবে যেটা θb থেকে কম কোনো অ্যাঙ্গেলে পড়ছে। এবার θb থেকে বেশি অ্যাঙ্গেলে যে রেটা পড়ছে, ঠিক আছে, তার সাথে ইন্টারফেয়ার করবে, ধরে না একদম লাস্ট প্লেনটা যেটা রয়েছে সেই প্লেনটা ইন্টারফেয়ার করলো, ঠিক আছে, মানে সেই প্লেনে যে রেটা পড়েছে সেই রেটা ইন্টারফেয়ার করলো, ঠিক আছে। আবার
আমার থিটা বির থেকে কম, মানে এবার আমাদের ডাইরেকশনটা সেম আছে, মানে আমি এই জায়গাতেই ডিটেক্টরকে রেখেছি, ঠিক আছে। আমাদের অ্যাঙ্গেল যদি খুব বেশি, মানে এই ডাইরেকশনের ডিফ্র্যাকশনটাকে কিন্তু আমরা নিচ্ছি না, ঠিক আছে। তো এইখানের থিটা বির সাথে আমার ধরে নে নিচের দিকের কোনো একটা mth প্লেন থেকে যে ডিফ্র্যাকশনটা হচ্ছে সেটা ইন্টারফারেন্স করলো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করলো পাথ ডিফারেন্সের জন্য। এবার এখানে যদি তুই থিটা 1 কে চেঞ্জ করে দিয়েছিস, ঠিক আছে, তার মানে কি তুই থিটা 1 কে চেঞ্জ করে দিয়েছিস, মানে 2 sin থিটা 1, পাথ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে। এবার থিটা 1 কে তুই বাড়িয়ে দিয়েছিস, এই ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছিস, তার মানে পাথ ডিফারেন্স কে বাড়তে হবে। তার মানে তুই নিচের দিকের কোন একটা প্লেন ইন্টারফেয়ার করবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, করে আমি এই ডাইরেকশনে একটা প্যাটার্ন পাবো। এবার যদি আমার কোনো কারণে এই বিমের ভেতরে এমন কোন রে পড়লো যার অ্যাঙ্গেলটা কম, ঠিক আছে, তাহলে আমাদের পাথ ডিফারেন্সটা কি হবে, পাথ ডিফারেন্সটা কমে যাবে। পাথ ডিফারেন্স কমে গেলে কি হবে, আমার উপরের দিকের কোনো প্লেন থেকে কোনো একটা রে এর সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, ঠিক আছে। তো তাই জন্য যেখানে অ্যাঙ্গেল কম সেখানে দেখ আমি m-1 ইউজ করেছি, মানে উপরের কোনো প্লেন ওর সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, ঠিক আছে। আর যেখানে অ্যাঙ্গেলটা বেড়েছে সেখানে নিচের দিকের কোনো একটা প্লেনের সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেটা আরবিট্রারি যে কোনো প্লেনের সাথে হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এরকম ভাবে দুটো রিলেশন পেলাম। এবারে যদি আমরা (1 - 2) করে দিই, ঠিক আছে, তাহলে এটা পাবো 1 - 2 করে দিলে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা ইকুয়ালস টু টি সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, এটা আমরা পেলাম, ঠিক আছে। এবার এখানে ল্যামডা ইকুয়ালস টু টি সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, এবার এটাকে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলায় যদি ফেলি তাহলে এটা হবে 2 cos থিটা 1 প্লাস থিটা 2/2, আরেকটা হবে হচ্ছে সাইন থিটা 1 মাইনাস থিটা 2/2। এবার থিটা 1 প্লাস থিটা 2/2 মানে কি, থিটা 1 প্লাস থিটা 2/2। এবার দেখ থিটা বিটা যেটা ছিল, ভালো করে দেখ, থিটা 1টা হচ্ছে থিটা বির থেকে বড়, আর থিটা 2 হচ্ছে থিটা বির থেকে ছোট। এবার থিটা 1 যতটা বড় থিটা বি ততটাই ছোট, তার মানে এদের অ্যাভারেজ মানে থিটা 1 প্লাস থিটা 2/2 হচ্ছে থিটা বি, তার মানে থিটা 1 প্লাস থিটা 2/2 হচ্ছে আমাদের থিটা বি, ঠিক আছে। আর থিটা 1 মাইনাস থিটা 2/2 এইটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বিটা বলে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সেখানে ল্যামডা ইকুয়ালস টু, তার মানে আমি কি পাচ্ছি 2t cos থিটা বি, আচ্ছা এটাকে আমি b/2 ধরছি, থিটা বি b/2, ঠিক আছে, যাতে মানে β/2, তার মানে 2টা ক্যান্সেল আউট হয়ে গেল, এক্সট্রা এটা থাকলো না। তাহলে t ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে, মানে যদি আমাদের পার্টিকেলের সাইজ বার করতে দেয়, ঠিক আছে, তাহলে সেখানে t ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে ল্যামডা বিটা cos থিটা বি। এই যে বিটাটা এটা অ্যাকচুয়ালি সেই ব্রডেনিংটা, যে আমরা নর্মালি কি পাই, ইন্টেন্সিটি ভার্সেস 2θ যখন প্লট করি তখন আমি এটা শার্প পিক পাই, ঠিক আছে। এবার এখানে শার্প পিকের জায়গায় আমার একটা ব্রডেনিং হবে, কেন, তার কারণ আগে ওই শার্প পিকটা এই পজিশনে পেতাম আমি থিটা বি তে পেতাম, এখন থিটা বি এর থেকে কম কিছু অ্যাঙ্গেলে আলো পড়ছে, ঠিক আছে, সরি থিটা 2 কম কিছু অ্যাঙ্গেলে আলো পড়ছে, আবার কিছু কিছু অ্যাঙ্গেল থিটা বি থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য আমার কি হচ্ছে, আমি এরকম একটা ব্রডেনিং পাচ্ছি, আর এই যে ব্রডেনিং ফ্যাক্টরটা এটা হচ্ছে আমার বিটা, বোঝা গেছে। এখান থেকে গ্রাফ থেকে তুই দেখতে পাবি এটা 2θ2, এটা 2θ1, এটা 2θb, যেহেতু 2θর প্লট এটা, তো ভালো করে যদি আমি আঁকি, এটা ভালো করে এঁকে দিচ্ছি দেখ, এই পিকটা যেখানে আছে পিকটা হচ্ছে আমাদের থিটা বি, 2θb, এটা হচ্ছে আমাদের 2θ2, আর এটা হচ্ছে আমাদের 2θ1। এবার এখানে দেখ, এখানে তুই যদি এইটা যদি তোকে পেতে হয় তাহলে তোকে কি করতে হবে, তোকে 2θ থেকে 2θ2 মাইনাস করে দিতে হবে বিটা পাওয়ার জন্য, তাহলে বিটা ইকুয়ালস টু কি, বিটা ইকুয়ালস টু 2θ1 মাইনাস 2θ2, ঠিক আছে।
তো সেটাই আমরা এখান থেকে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ফুল উইথ হাফ ম্যাক্সিমাম। তো ফুল উইথ হাফ ম্যাক্সিমামকে আমরা বিটা বলে রিপ্রেজেন্ট করি। তার মানে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে, এটা একজন সায়েন্টিস্টের নামে আছে, পরীক্ষার সময় দেখবি এই ইকুয়েশনটা দিয়ে তোকে বলবে যে ফুল উইথ হাফ ম্যাক্সিমাম দিয়ে দেবে, থিটা দিয়ে দেবে, ল্যামডা দিয়ে দেবে, ন্যানো পার্টিকেলের সাইজ বার করতে বলবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ব্রডেনিং কেন হয় সেটাও জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেছে? আচ্ছা দিদি, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে না এর সাথে? কনস্ট্যান্ট টার্ম? কোশ্চেনে দেওয়া ছিল, ওই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম থাকে বলতে এটাকে প্রিসাইসলি বার করলে এটা তোর ওই 0.9 মতো কিছু একটা আসে সামনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই দেওয়া আছে কোশ্চেনে। 0.9। স্কেলার কনস্ট্যান্ট বলে এটা দেওয়া। 0.9 একটা টার্ম এসে যায় যখন আমরা অ্যাকিউরেটলি করে, তখন 0.9 একটা ভ্যালু আসে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট এক্স-রে ডিফ্র্যাকশন। এক্স-রে ডিফ্র্যাকশন মোটামুটি এতটুকু পড়লেই তোরা আশা করি কমন পেয়ে যাবি। পরের দিন আমি তাহলে এসিএম আর টিএম, এসিএম টিএম আর এএফএম এগুলো কোনোটাতেই এতটা ডেপথে গিয়ে পড়াতে হবে না, মানে 1.5 ঘন্টার পড়ানো দরকার নেই আশা করা যায়। ঠিক আছে, তো 1.5 ঘন্টার মধ্যে আমি আধ ঘন্টা করে এক একটার জন্য দেবো। তো এসিএম টিএম আর এএফএম টা পরের দিন ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের হয়ে যাবে। আর অপটিক্যাল মাইক্রোস্কোপি তো এমনিতে খুব ইজি, ওটাও হালকা একটু বলে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যদি কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে ক্লাস এখানে এন্ড করবো, তো লিভ করতে পারিস, অসুবিধা থাকলে জিজ্ঞাসা কর। ম্যাম বল। বলছি ম্যাম, ওই ন্যানোটা তো এমনিতে কোনো বই